ওকে, তো আমরা আজকের ক্লাসে 3.4 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনের প্রথম চ্যাপ্টার। এর আগে আমরা এর পূর্ব পর্যন্ত পড়েছিলাম, আর এখন আজকে এখান থেকে শুরু করছি। আমরা আসি প্রোডাক্ট কস্ট অ্যান্ড পিরিয়ড কস্ট। এটা মানে কি? প্রোডাক্ট পিরিয়ড কস্ট হচ্ছে কস্ট রিলেটিং টু পিরিয়ড অফ টাইম, যেটা কিনা আপনার সময়ের সাথে রিলেটেড। হ্যাঁ, সেটাই হচ্ছে পিরিয়ড কস্ট। তো তার মানে কি দেখা যাচ্ছে, যে ধরেন আমরা যেটা বললাম যে গুদামজাতকরণ বা এই ধরনের জিনিসপত্রগুলা, এগুলো হচ্ছে পিরিয়ড কস্টের অন্তর্গত। এটা প্রোডাক্টের সাথে সম্পর্কিত না, প্রোডাক্ট থাকুক বা না থাকুক, ওইটা আপনাকে প্রতি মাসে মাসেই দিতে হবে। এগুলো হচ্ছে কি পিরিয়ড কস্ট, মনে থাকবে। তাহলে যে কস্ট প্রোডাক্টের সাথে সম্পর্কযুক্ত না, সময়ের সাথে সম্পর্কযুক্ত, যেটা কিনা আপনার প্রোডাক্ট থাকুক, প্রোডাকশন হোক, প্রোডাকশন না হোক বা যাই হোক না কেন, ওই খরচটা আপনার হবেই হবে, ওইগুলাই হচ্ছে পিরিয়ড কস্ট। ঠিক আছে, এবার আসেন প্রোডাক্ট কস্ট, দ্য কস্ট অফ ফিনিশ প্রোডাক্ট মেড আপ অফ ইটস কস্ট এলিমেন্ট। তার মানে যখন আপনি প্রোডাক্ট বানাইতে গিয়ে, এই যে বললেন না, ফিক্সড কস্ট হচ্ছে প্রোডাক্ট পিরিয়ড কস্টের মধ্যে পড়ে, তো ভেরিয়েবলও কি পিরিয়ডের মধ্যে পড়ে? আমি আপনাকে বলি যেটা প্রোডাক্টের বাইরে, প্রোডাক্টের বাইরে যে সকল খরচগুলা ফিক্স, যেগুলো আপনার রেগুলার করা লাগতেছে, ওইগুলাই পিরিয়ড কস্ট। ঠিক আছে, জি, প্রোডাক্ট কস্ট বললেই সেটা তো প্রোডাক্টে চলে যাবে, সেটা আর পিরিয়ডে যাবে না। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এবার আসুন, প্রোডাক্ট কস্ট আর কস্ট আইডেন্টিফাইড উইথ গুডস প্রোডিউসড এন্ড পারচেজ ফর রিসেল। তার মানে আপনি যদি কোনো পণ্য কিনেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে কিনেন, সেগুলো প্রোডাক্ট কস্টের অন্তর্গত। আর পিরিয়ড কস্ট আর কস্ট ডিডাক্টেড অ্যাজ এক্সপেন্স ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড। তার মানে যেগুলা পিরিয়ডের সাথে সম্পর্কযুক্ত, যেমন ওই যে আমরা বললাম গুদামজাতকরণ হইতে পারে, যে এখানে বিক্রয় কর্মী আছে তার পার মান্থলি যে বেতনটা দেওয়া হয়, এগুলা এগুলোও কিন্তু পিরিয়ড কস্টের অন্তর্গত। কজ এই খরচটা কিন্তু প্রোডাক্টের সাথে যুক্ত না, ওইটা প্রোডাক্ট থাকুক বা না থাকুক তাকে দিতে হবে। এবার আসুন, বা অ্যাডমিনে যে চাকরি করে তার বেতন, হিসাব কিতাব রাখার জন্য যাকে দেওয়া হয়, এগুলোও। ঠিক আছে, এবার আসেন, এনি আনসোল্ড গুড আর হেল্ড অ্যাজ ইনভেন্টরি, দ্য ইনভেন্টরি ইজ ভ্যালুড এট দ্য লোয়ার অফ পারচেস কস্ট অ্যান্ড নিট রিয়েলাইজেবল ভ্যালু। আমরা বলছি ইনভেন্টরি কোনটাকে বলা হচ্ছে, যেই পণ্যগুলা বিক্রির উদ্দেশ্যে, অর্থাৎ এখানে তিন ধরনের বিষয় ইনভেন্টরিতে আসতে পারে। একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেসে যেগুলো আছে, আর একটা হচ্ছে যেটা রয়ে গেছে, মানে আপনার ফিনিশড গুড কিন্তু এখনো বিক্রি হয় নাই। তো সবগুলার সমষ্টি হচ্ছে ইনভেন্টরি। এখন ইনভেন্টরিকে ভ্যালু করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিসের দিয়ে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে পারচেস কস্ট, একটা হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু। পারচেস কস্ট মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ইনভেন্টরিটা কিনছি, ওইটাই পারচেস কস্ট গেল। আর নিট রিয়েলাইজেবল ভ্যালু কি? ধরেন আপনি কোনো একটা পণ্য কিনছিলেন যেটা দিয়ে, সেটা বাদ দেন, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনি 10 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন, কত দিয়ে কিনছেন? 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে। আমরা একটু কথা বলবো, কথা না বললে টোটালি কোনো ধরনের মজা আপনারাও পাবেন না, আমিও পাবো না। তো রেসপন্সিভ না হলে ক্লাসের কোনো মজা নাই, কিচ্ছু নাই। তো 10 টাকা দিয়ে আমরা একটা প্রোডাক্ট কিনছি, ফাইন। এখন এই প্রোডাক্টটা আমার কাছে রয়ে গেছে, প্রোডাক্টটা আমার কাছে কি রয়ে গেছে। এখন এই প্রোডাক্টটা আমি যদি বিক্রি করতে যাই, যেহেতু রয়ে গেছে, বিক্রি করতে গেলে আমার মনে হইতেছে এটা বিক্রি করতে গিয়ে আমি 12 টাকা পাবো। কত টাকা পাবো? 12 টাকা। 12 টাকা পাবো। এটা কি রিয়েলাইজ, এটা কি আসলে আমি পাইছি? না। না, এটা আমার অনুমান, তাই না? এটা একটা জি আমার অনুমান বা অ্যাজাম্পশন। জি। ওকে, ফাইন। এখন 12 টাকা আমি যেহেতু প্রোডাক্টটা পাবো, তো এই 12 টাকা দামের 12 টাকা দিয়ে প্রোডাক্টটা বিক্রি করতে গেলে আমার ভবিষ্যতে খরচ হইতে পারে 3 টাকা। কত টাকা? 3 টাকা, যেটা কিনা যে 3 প্রোডাক্টটা টাকা। বিক্রি করে দিবে তাকে আমি দিয়ে দিব। মানে অর্থাৎ সে বলছে যে ভাই আপনি আমারে যত ইউনিট প্রোডাক্ট বেচবেন, প্রতি ইউনিটে আপনি আমারে 3 টাকা করে কমিশন দিতে হবে। তো এই প্রোডাক্ট বিক্রির জন্য আমার খরচ হচ্ছে 3 টাকা। তাহলে এই 3 টাকা আমার 12 টাকা থেকে 3 টাকাকে বিয়োগ করলে যেটা হয়, এটাই হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু। এটাই হচ্ছে কি নিট নিট রিয়েলাইজেবল রিয়েলাইজেবল ভ্যালু। তার ভ্যালু। মানে নিট রিয়েলাইজেবল ভ্যালু মানে কি? নিট রিয়েলাইজেবল ভ্যালু মানে হচ্ছে যে আমার একটা কিছু আমি বিক্রি করতে গেলে, ওইটা বিক্রি করতে গিয়ে আমি যত টাকা পাবো, সেখান থেকে ওইটা বিক্রিতে যদি আমার কোনো খরচ হয়, ওইটা বাদ দিলে অবশিষ্ট যা থাকে, সেটাই হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু, যাকে সংক্ষেপে এনআরভি বলে। তাহলে এখানে নিট রিয়েলাইজেবল ভ্যালু কত? 9 টাকা। 9 টাকা। 9 টাকা এনআরভি। এখন আমি যদি বলি যে আমার কাছে যে পণ্যটা এখন রাখা আছে, এই পণ্যটার
আপনার এই ইনভেন্টরিটার ভ্যালু কত, এই ইনভেন্টরিটার ভ্যালু কত, তাহলে উত্তর কি হবে? কস্ট এবং নেট রিয়েলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম। তাহলে কত টাকা? 9 টাকা ভাইয়া। 9 টাকা। এখন যদি আমার এখানে, তার মানে আমার এই প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 9 টাকা, এই ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু ধরা হবে 9 টাকা, কেমন? এবার আমি যদি ধরেন এখানে এখানে এই 3 টাকা না বলে আমি যদি কত বলি, ধরেন 1 টাকা বলি, কত বলি? 1 টাকা। 1 টাকা বলি, তাহলে প্রোডাক্টের দাম কত হবে? মানে আমি যদি বলি ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কত, তাহলে কত বলবেন আপনি? 10 টাকা। 10 টাকা। 10 টাকা কেন? কারণ তখন আমার কম। নিট রিয়েলাইজেবল ভ্যালু হবে কত টাকা? 10 টাকা। 10 টাকা। না, নিট রিয়েলাইজেবল ভ্যালু হবে 11 টাকা। হবে। 11 টাকা। কারণ এখন নিট রিয়েলাইজেবল ভ্যালু হবে 11 টাকা, তো আমি বলছি লোয়ার অফ কস্ট এন্ড নিট রিয়েলাইজেবল ভ্যালু, তার মানে কম কোনটা? 10 টাকা। তো তখন হবে 10 টাকা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু বা ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আমরা এটা সবাই বুঝছি না? জি জি। ওকে, আমাদের মধ্যে কেউ যদি কোনো কিছু না বুঝে থাকি, এটা আমাকে জিজ্ঞেস করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আপনার মনের ভিতরে কি আছে এটা তো আমি বুঝতে পারবো না, তাই না? এমনিতেই আমি ভাই বুঝি না। আমরা পাবো না ক্লাসে? হ্যাঁ, রেকর্ডিং গুলো ক্লাসের পাবো না? আমাদের এখানে যেগুলো এখন ক্লাস হচ্ছে এগুলো রেকর্ডেড ভিডিও পাবেন, কিন্তু যখন আমরা পেইড গ্রুপ ওপেন করে ফেলবো, এখন আমার হোয়াটসঅ্যাপে প্রবলেম হওয়ার কারণে পেইড গ্রুপ ওপেন করতে পারতেছি না। তো পেইড গ্রুপ ওপেন করে ফেললে এর পরবর্তীতে কোনো ক্লাসে রেকর্ডেড ভিডিও পাবেন না, তখন ওইগুলো হচ্ছে পেইড রেকর্ডিং, এবং তখন এমন না যে আপনাকে এই ক্লাসগুলো আবার করানো হবে, এগুলো হয়ে গেছে, এর পরের থেকে আপনি করবেন, মানে পেইড গ্রুপ খোলার পর থেকে যত ক্লাস হবে সেগুলো রেকর্ড ভিডিও দেওয়া হবে না। ঠিক আছে? তো আপনাকে রেগুলার ক্লাসে জয়েন করতে হবে। ক্লিয়ার? জি 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 ওকে, ভাইয়া। বাট এখন যেটা আছে এখনকার ক্লাসের গুলো আপনি পাবেন, এই যে আজকের গুলো পাবেন। এবার আসেন কস্ট ক্লাসিফিকেশন। সরি, একটু কনফিউজ ছিল, একটা প্রশ্ন ছিল আসলে। কোনটা নিয়ে? এই যে এনপিভি নিয়ে, এনআরভি নিয়ে? এনআরভি নিয়ে, সরি হ্যাঁ, এনআরভি কি নিয়ে। কনফিউশন বলেন। সেটা হচ্ছে আপনি বললেন যে হচ্ছে আমরা কস্ট থেকে যে এক্সপেন্সটা বাদ দিই, ওটা হচ্ছে এনআরভি, রাইট? এখন আমার আমি বলছি যে কোন একটা পণ্য বিক্রি করতে গেলে যত টাকা পাবো তার থেকে ওইটা বিক্রয় করতে গিয়ে যদি কোনো খরচ হয়, ওইটা বাদ দিলে যা থাকে তা হচ্ছে এনআরভি। এবার বলেন। আচ্ছা, কিন্তু আপনি তো লাস্টে 11 টাকা 1 টাকা বোঝালেন, এইটা একটু কনফিউশন হয়ে গেছে। কেন? 12 টাকা আমি বিক্রি করতে গেলে পাবো, 1 টাকা হচ্ছে আমার বিক্রয় করতে গেলে তারে কমিশন দিতে হবে 1 টাকা, তাইলে আমার এনআরভি কত? 11 টাকা। 11 টাকা। সিম্পল জিনিস, তাই না? একটু আগে এখানে একের জায়গায় কত ছিল? 3 টাকা ছিল, তখন এনআরভি ছিল 12 - 3 = 9 টাকা, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে এখন আমি পারছি। প্রথমে এনআরভি বের করবো, এবার দেবো কস্ট আর এনআরভির মধ্যে কোনটা কম, যেটা কম সেটাই হচ্ছে ইনভেন্টরি ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, cost classification for planning and decision making. এবার আসেন, a knowledge of how cost incurred varies at different level of different activity level is essential to planning and decision making. এখন আমার কোন লেভেলে কি পরিমাণ খরচ যাচ্ছে এটা যদি আমি জানতে পারি, সেটা অনুসারে আমি আমার প্ল্যানিং এবং ডিসিশন মেকিং করতে পারবো। অর্থাৎ যেখানে আমার মনে হচ্ছে যে এই জায়গায় খরচ বেশি হবে, তাহলে ওই জায়গাতে আমি চেষ্টা করবো কিভাবে করে কস্ট মিনিমাইজ করা যায়। তো ওইটার উপর ভিত্তি করে আমি প্ল্যান করতে পারবো। তাই আমাকে জানতে হবে যে কোন জায়গায় কস্ট কিভাবে করে হচ্ছে, ওইটা আমাকে জানতে হবে। দ্যাটস ইট। তাহলে এটা জানলে আমার প্ল্যানিং এর ক্ষেত্রে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার জন্য সুবিধাজনক। শেষ, এখানে আর তেমন কিছু নেই। এবার আসেন কস্ট বিহেভিয়ার প্যাটার্ন, দ্য ওয়ে ইন হুইচ কস্ট আর এফেক্টেড বাই চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, হোয়ার অ্যাক্টিভিটি ক্যান বি ভলিউম অফ আউটপুট আর নাম্বার অফ প্রোডাকশন। তো লেভেল অফ অ্যাক্টিভিটি মানে কি? ধরেন আপনি যে পরিমাণ জিনিসপত্র বানাইতে পারতেছেন, তাহলে আপনি বলবেন আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি। আবার আপনি যেখানে আপনি কম বানাইতে পারতেছেন, আপনি বলবেন যে লেভেল অফ অ্যাক্টিভিটি কম। এখন ধরেন আপনি যদি ধরেন আপনি মিষ্টি বানানোর জন্য আপনার প্রতিষ্ঠান সুইটস বানায় আর কি। তো এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি, আপনি যত বেশি মিষ্টি বানাবেন আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি, আপনার যত কম মিষ্টি বানাইবেন তাহলে আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি কম। ঠিক আছে?
তাহলে কস্ট বিহেভিয়ার মানে হচ্ছে যেটার মাধ্যমে কস্ট আর এফেক্টেড বাই দ্য চেঞ্জেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, মানে যে জিনিসগুলোর মাধ্যমে আপনার লেভেল অফ অ্যাক্টিভিটির কস্টে চেঞ্জ আসে, এগুলাই হচ্ছে কস্ট বিহেভিয়ার। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। এবার আসেন পসিবল ওয়েজ অফ মেজারিং দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি আর অ্যাজ ফলোজ। তার মানে কোন মাধ্যমে আপনি লেভেল অফ অ্যাক্টিভিটি পরিমাপ করতে পারবেন যে আপনার কি বেশি হয়েছে, লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি নাকি লেভেল অফ অ্যাক্টিভিটি কম, এটা কোন মাধ্যমে আপনি বের করতে পারবেন। ক্লিয়ার? এবার জি ভাই। আসেন, আচ্ছা তাহলে এগুলা কি কি? লেভেল অফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ভ্যালু অফ এই যে এখানে প্রোডাকশন, যেমন ভলিউম অফ প্রোডাকশন, মানে যে পরিমাণ ভলিউম আপনি করতেছেন সেটা। এরপরে কি? number of items sold, number of invoice issues, number of the unit of number of unit of consumed. electrician consumed. ওকে, তার মানে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার এখানে প্রোডাক্ট কি, আমার লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি নাকি কম। অর্থাৎ আমার যদি প্রোডাকশন বেশি হয়, ভলিউম অফ প্রোডাকশন, তাহলে আমি বুঝবো যে আমার লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি। আর যদি প্রোডাকশন কম হয় তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটি কম। আবার যদি ধরেন লেভেল অফ অ্যাক্টিভিটি মাপার হচ্ছে নাম্বার অফ আইটেম সোল্ড, মানে কত আইটেম আপনি বিক্রি করতেন, ঠিক আছে, এটা দিয়ে আপনি কি করতে পারেন, লেভেল অফ অ্যাক্টিভিটি দেখতে পারেন। যদি আপনার সোল্ড বেশি হয় তাহলে বুঝতে হবে যে যে সেল করতেছে তার লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি, আর আদারওয়াইজ কম। আবার হচ্ছে কি নাম্বার অফ ইনভয়েস ইস্যু, এবার যত বেশি ইনভয়েস ইস্যু হইতেছে তার মানে কি তত বেশি সেল হইতেছে, তাই না? জি যত ভাইয়া। বেশি ইনভয়েস তত বেশি সেল। তো তার মানে লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি বা কম ডিপেন্ড করতেছে নাম্বার অফ ইনভয়েস ইস্যুর মাধ্যমে। আবার দ্য নাম্বার অফ ইউনিট অফ ইলেকট্রিসিটি কনজিউম, এখন কোনো কারণে যদি আপনার ইলেকট্রিসিটি বেশি কনজিউম হয় তাহলে বুঝতে হবে যে প্রোডাকশন বেশি হচ্ছে, তাই ইলেকট্রিসিটি বেশি কনজিউম হচ্ছে, তাই না? তার মানে জি। ইলেকট্রিসিটি বেশি কনজিউম হইলে একইভাবে বুঝতে হবে যে লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি হচ্ছে। আর যদি ইলেকট্রিসিটি কম কনজিউম হয় তাহলে বুঝতে হবে লেভেল অফ অ্যাক্টিভিটি কম। ঠিক আছে? কম হচ্ছে। ওকে, এবার চলে আসেন ফিক্সড কস্ট। তো আমি এখন অনেকগুলা কথা বলবো, এখানে অনেক সময় লিখা থাকবে না, এগুলা খুব মন দিয়ে শুনবেন, পারলে লিখে রাখেন। আর আরো একটা বিষয় একটু বলে রাখি, আপনারা অনেকেই আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করেন যে দাদা আপনি তো অনেক কথা বলেন, এখন এতগুলা কথা লিখে রাখা তো পসিবল হচ্ছে না, হয়তো বা অনেক দ্রুত যাই, তো এই কারণে কথাটা বলা। লিখে রাখতে গেলে আপনার দিন শেষ হয়ে যাবে। তো কারণ আমি এত কথা বলবো যে আমাদের ক্লাসের মধ্যে আমি অনেক উদাহরণ দিয়ে অনেক কিছু দিই, এগুলা যদি মাথায় রাখতে পারেন সেটা বেশি কাজে দিবে খাতায় রাখার থেকেও। আর আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট আমি কি করতাম সেটা যদি আমি বলি, আমি যখন ছোটবেলায় থেকেই তো আমিও তো কোথাও না কোথাও পড়ছি না, সিএতে আসার পরে কোথাও পড়া হয় নাই, আইসিবির ক্লাস করছিলাম, কিন্তু এমনিতে কোথাও না কোথাও ছোটবেলা থেকে আমিও প্রাইভেট পড়ছি, এই করছি সেই করছি। এখন যাদের মনে হয় এডিশনাল সাপোর্ট দরকার তারা পড়তেছে, যাদের মনে হচ্ছে দরকার নাই তারা পড়তেছে না, আলাদা জিনিস। এখন অনেকের দরকার অনেকের দরকার না, অনেকে কিছু না পড়েও পাস করে, এরকম স্টুডেন্টও আছে, বিলং করে, সত্য। ওই যে আপনাদেরকে একটা ক্লাসে বলছিলাম না যে যে যেভাবে পাস করে সে সেভাবে আপনাকে বলবে। এখন বিষয়টা হচ্ছে যে কেন এই কথাটা বলা, আপনারা আমি ছোটবেলায় যখন কোথাও প্রাইভেট বা কোথাও যাইতাম তখন স্যাররা যখন লিখাইতো আমি কি করতাম, না লিখে আমি স্যারের মানে বোর্ডের দিকে তাকাইতাম, আর হচ্ছে যে স্যারের মুখের দিকে তাকাইতাম, স্যার কি বলতেছে শুনতাম। এখন আপনি তো স্যারের মুখের দিকে তাকানোর কোনো এটা নাই, অপশন নাই, তো আপনি হচ্ছে স্ক্রিনের দিকে তাকাইবেন। আমি কি বলি এটা যদি আপনি শুনেন ভালো করে মাথায় ঢোকান তাহলে এটা সহজে বের হবে না। উদাহরণগুলো অনেক সহজ হয় যাতে করে, মানে আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, বাট আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে সহজতর উদাহরণ দেওয়ার জন্য যাতে আপনি বুঝতে পারেন। তো ছোটবেলায় এরকম যখন আমি পড়তে যাইতাম মানুষজন কি করতো, লেখালেখি করতো। তো স্যার লিখতেছে একটা, যে পিছনের টেবিলে বসতেছে, সামো ধরেন আমি পিছন সবার শেষে আসলাম, পিছনের টেবিলে বসা লোকজন কি করে, এ সামনেরটার থেকে লেখে, এ আবার সামনেরটা থেকে লেখে, আবার সামনেরটা থেকে লেখে, বা স্যার কি বলতেছে এভাবে একজন একজনেরটা দেখে দেখে লিখতে লিখতে দেখা গেছে স্যার বলতেছে প্রথম লাইনে, স্যার পঞ্চম লাইনে বলতেছে পড়া, আর আপনি হচ্ছে এখনো শেষ লাইনে এই কি বলে প্রথম লাইন আপনি খাতায় লিখতেছেন। তো এটাতে কি হয়, স্যারে কি বলছে এটা না শুনে শুধু নোট ডাউন করা হয়, এটাতে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? এটা তো পুরা লস প্রজেক্ট। তো আপনারা কি করবেন, আমি তখন কি করতাম, স্যার আগে কি বলে এটা শুনতাম, এরপরে যে লিখছে তার থেকে পারলে লিখে দিতাম। মানে আমার থিওরি ছিল এরকম। এখন আপনারা তো একজন একজনের চিনেন না, সবাই তো, বা চিনেন না বলতে আস্তে আস্তে চিনবেন যখন পেড গ্রুপে অ্যাড করবো তখন। তো সবাই কি করে, লেখা নিয়ে ব্যস্ত, দুনিয়া লেখা নিয়ে ব্যস্ত। তো লেখা নিয়ে ব্যস্ত না থেকে আগে শোনা আর হচ্ছে
দাগানো নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনার মাথায় থাকবে যখন যেটা পড়তে যাবেন আমি যেটা বলি সেটা মনে পড়বে। কিন্তু আপনি যদি লেখা নিয়ে বেশি ব্যস্ত থাকতে যান তাহলে আসল জিনিস মিস করে ফেলবেন, যেটা আমি উদাহরণে দিচ্ছি। আমার কথাগুলো আমি যদি আপনাকে বলি যে টিঙ্গু মানে কি, বলেন তো টিঙ্গু মানে কি? টিঙ্গু মানে কি জানেন কেউ? না ভাইয়া, টিঙ্কু মানে কি জানি না। জানেন না? এই যে দেখেন, আপনারা টিঙ্গু মানে জানেন না। এই যে ধরেন টিঙ্গু মানে জানেন না, আসলে সত্যিকার অর্থে বলতে কি টিঙ্গু মানে কিছুই নাই, আমিও জানি না। এখন এই যে টিঙ্গু শব্দটা আপনাদের বলছি টিঙ্গু, এখন আপনার মনের মধ্যে এটা থাকবে না ওমা ভাই একটা শব্দ বলছিল টিঙ্গু, তাই না? একটু ইউনিক নাম না? বোঝানোর জন্য আপনি হলো ইউনিক ওয়ার্ড ইউজ করছেন। হ্যাঁ, কিসে? আপনি বোঝানোর জন্য হয়তো এটা ওয়ার্ডটা ব্যবহার করবেন। হ্যাঁ, আমি যা বলতে চাইছি যে ধরেন আমি যে কথাগুলা বলবো এগুলো আপনি যদি মন দিয়ে শুনেন, টিঙ্গু অনেক ফানি একটা ওয়ার্ড না? শুনতে কেমন কেমন লাগে টিঙ্গু, তাই না? কিন্তু এখানে কিছু নেই। তো কেন এই কথাটা বলা? যাতে করে আপনার মধ্যে মনোযোগ আকর্ষণ করা যায়, আপনি এটা এর পরবর্তীতে গিয়ে শুনলে খুব মজা করে বলতে পারবেন। এখন যদি আপনারা আমি যদি বলি হ্যাঁ সবাই খাতাপত্র নিয়ে রেডি হয়ে গেছে, হ্যাঁ লেখো টিঙ্গু, ভাই বলছে নোট করি, টিঙ্গু কি, পরে কি বলছি আগে সেটা দেখেন। তো এটার জন্য হচ্ছে যে প্রত্যেকটা আমার কথাকে ফলো করবেন, যে আমি কি বলতেছি এটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার লিখতে হবে না, শুধু দাগাইবেন আর শুনবেন। কিন্তু যদি লেখার দিকে ফোকাস করেন আমার কথা শোনা বাদ দিয়ে, তাহলে উল্টে আরো এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। ঠিক আছে? তাই এই কথাটা বললাম। এবার আসেন, যেটা লিখতে বলবো আমি বলবো যে এটা লিখে নেন, ঠিক আছে? এবার আসেন, ফিক্সড কস্ট বলছে কি, কস্ট দ্যাট উইদিন এ রিলেভেন্ট রেঞ্জ অফ অ্যাক্টিভিটি লেভেল আর নট এফেক্টেড বাই ইনক্রিজেস অর ডিক্রিজেস ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি লেভেল। তার মানে ফিক্সড কস্ট হচ্ছে এমন একটা খরচ যেটা একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত ফিক্স থাকে। একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত কি ফিক্স থাকে। উদাহরণ কি দিব? আমরা ইউনিট দ্বারা অ্যাক্টিভিটি লেভেল প্রকাশ করছি না? আমরা অ্যাক্টিভিটি লেভেলের কথা এই যে আগে বললাম না, চারটা জিনিস ছিল, যে প্রোডাকশন পিরিয়ড, তারপর নাম্বার অফ আইটেম সোল্ড, তারপর ইনভয়েস ইস্যুড, তারপর ইলেকট্রিসিটি কনজিউম। এগুলা অ্যাক্টিভিটি লেভেল বোঝার পরিমাপক, বলছি না আমরা? কথা বলতে হবে। হ্যাঁ, এখন এই যে ধরেন আমি এবার আসি উদাহরণে, যেমন ধরেন আমাদের একটা রুম ভাড়া নিলাম, ওই রুমে 50,000 ইউনিট চিপস বা 50,000 প্যাকেট চিপস ঢোকানো যাবে। কত প্যাকেট? 50,000 প্যাকেট। এরপরে এই যে 50,000 প্যাকেট চিপস আপনি ঢুকাইবেন, এটার মানে ভাড়া হচ্ছে যে 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা, প্রতি মাসে 5,000 টাকা। এখন ধরেন আপনি যদি 30,000 প্যাকেট চিপস ভিতরে ঢুকান, আপনার প্রতি মাসে কত টাকা ভাড়া দিতে হবে? 5,000 টাকা। 5,000। আপনি যদি 40,000 প্যাকেট ঢোকান কত টাকা? তাও 5,000। তাও 5,000। আপনি 50,000 প্যাকেট ঢুকাইলেও 5,000। তার মানে এই যে 50,000 প্যাকেট, এটা হচ্ছে একটা রেঞ্জ, এটা হচ্ছে কি একটা রেঞ্জ। এই রেঞ্জ পর্যন্ত ফিক্সড কস্ট সমান থাকবে। এই রেঞ্জ পর্যন্ত ফিক্সড কস্ট কি সমান থাকবে। সমান থাকবে। যদি এটা ক্রস করে ফেলে তখন কি আর 5,000 টাকা দিয়ে আপনি ধরেন যদি 60,000 প্যাকেট হয় কিংবা 55,000 প্যাকেট হয়, তখন কি আর আপনি 5,000 টাকা রুমের মধ্যে হইব, মানে কস্ট কি 5,000 হইব? না, বাড়বে। তখন আপনারা আরেকটা রুম নিতে হইব, তাই না? তো ওই আরেকটা রুমেও 50,000 প্যাকেট ঢুকাইতে পারবেন, 5,000 টাকা কি খরচ, তাই না? তো তার মানে আমরা এই থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের ফিক্সড কস্টটা একটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে, এরপরে আবার লাভ দেয়, আবার এরপরে আবার আরেকটা রেঞ্জ ঠিক হয়, ওই রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে, এরপরে আবার ওই রেঞ্জ ক্রস করে ফেললে আবার একটা রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে। এটাকেই বলা হচ্ছে ফিক্স কস্ট। তার মানে ফিক্স কস্ট সবসময় ফিক্স বিষয়টা এমন না। ফিক্স কস্ট হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিক্স। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার চলে আসেন ভ্যারিয়েবল কস্ট। তো এ কস্ট দ্যাট ইনক্রিজেস অর ডিক্রিজেস অ্যাজ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি ইনক্রিজেস অর ডিক্রিজেস। এবার তাহলে ভ্যারিয়েবল কস্ট কাকে বলে? ধরেন প্রোডাক্টের দামের সাথে জড়িত, মানে প্রোডাক্ট কিনতে গেলে আপনার কি র ম্যাটেরিয়াল লাগে না? তো র ম্যাটেরিয়ালের যে কস্টটা, এটা হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট। এটা কি বলতে পারি আমরা? ভ্যারিয়েবল কস্ট। আপনি এক প্যাকেট চিপস বানাইতে 2 টাকার আলু লাগে, কত টাকার লাগে ধরেন 2 টাকা। তো 2 প্যাকেট চিপস বানাইতে কত টাকার আলু লাগবে? 4 টাকা 2 টাকার। টাকা
60 টাকার লাগবে। তারপর 3 প্যাকেট চিজ বানাইতে কয় টাকার আলু লাগবে? 6 কত টাকা। টাকা? ওকে, আবার একইভাবে 5 প্যাকেট বানাইতে 10 টাকা। 10। 10 টাকার আলু লাগবে। দ্যাট মিনস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কি, অ্যাক্টিভিটি লেভেল বাড়ার সাথে সাথে ভ্যারিয়েবল কস্ট বাড়ে। অ্যাক্টিভিটি লেভেল বাড়ার সাথে সাথে ভ্যারিয়েবল কস্ট বাড়ে। কোন ভ্যারিয়েবল কস্ট? টোটাল ভ্যারিয়েবল কস্ট বাড়ে। কোন ভ্যারিয়েবল কস্ট? টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভ্যারিয়েবল কস্ট বাড়তেছে, তাই না? কিন্তু পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট কি বাড়তেছে? না। না, পার ইউনিটে তো আমার 2 টাকাই থাকতেছে, ঠিক না? হ্যালো, জি ভাই। হ্যাঁ। এবার একটা লেখা লেখেন, ফিক্সড কস্ট টোটাল ফিক্স পার ইউনিট ভ্যারিয়েবল। লেখেন ফিক্সড কস্ট টোটাল ফিক্স পার ইউনিট ভ্যারিয়েবল। কোথাও লেখেন। লেখা হলে আমারে বলেন। ফিক্স কস্ট টোটাল কস্ট পার ইউনিট ভ্যারিয়েবল। ফিক্সড টোটাল কস্ট বলি না, ফিক্সড কস্ট টোটাল ফিক্স পার ইউনিট ভ্যারিয়েবল। এটা আমি পরে আবার বুঝাই বলতেছি এটার মানে কি। ফিক্সড কস্ট টোটাল ফিক্স পার ইউনিট ভ্যারিয়েবল লিখছেন? ওকে, এবার লেখেন ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল পার ইউনিট ফিক্সড। ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল পার ইউনিট ফিক্সড। লেখা হইলে বলেন, এরপরে লাইন দুইটার অর্থ বুঝাইতেছি। আর একটা বিষয় হচ্ছে, ক্লাসটা খুবই বেসিক ক্লাস, খুবই গোড়া থেকে আপনাদেরকে বোঝানো হচ্ছে। আপনারাই ভালো জানেন গোড়া থেকে বোঝানো হচ্ছে নাকি না হচ্ছে। এই যে লাইনটা লেখাইছি এটা বইয়ের কোথাও লেখা নাই, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এগুলো আপনি উপকৃত যদি হয়ে থাকেন, আরেকজন উপকৃত হইলে আপনার সমস্যা আছে? বলেন, কারো প্রবলেম আছে? না ভাইয়া। নাই? তাহলে আমরা কি আমাদের লিঙ্কটা অন্য কোথাও শেয়ার করতে পারি, যাতে করে মানুষজন দেখে উপকৃত হয় পারি? আমরা হ্যাঁ সবাই তো কোথাও না কোথাও কোনো না কোনো গ্রুপে আছি না? আছি নাকি নাই? জি আছে। হ্যাঁ, তাহলে থাকলে আমরা আমাদের যে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছি আমরা ডিস্ট্রিবিউট করে দেই, যাতে করে বাকিরা দেখে ক্লাসটা থেকে অনেক কিছু জানতে পারে, উপকৃত হতে পারে। এখানে আপনি তাকে উপকৃত করলে আপনার কোনো ক্ষতি নেই, উল্টা আরো সৃষ্টিকর্তা করতে গিয়ে আপনার কোনো লাভ আছে, কারণ এটা তার দোয়া কাজ করবে, ঠিক আছে? আমরা কি লিখছি লাইন দুইটা? জি। আচ্ছা, আমরা পারলে যখন আমরা পারবো আমাদের এই লিঙ্কটা অন্যান্য গ্রুপে যেগুলাতে আমরা আছি আমরা চাইলে শেয়ার করে দিতে পারি, যাতে করে এই ক্লাসটা দেখে অন্যান্যরা উপকৃত হতে পারে। এবার আসেন পড়ায় আসি। ফিক্স কস্ট টোটাল ফিক্স, তো ফিক্স কস্ট টোটাল ফিক্স হইলো না? মানে একটা নির্দিষ্ট 11 রেঞ্জ পর্যন্ত তো টোটাল ফিক্স, তাই না? তো কেন ধরেন আপনার, আমি বললাম যে 5,000 টাকা লাগবে 50,000 প্যাকেট ঢুকানোর জন্য, তাই না? এখন আপনি যদি ধরেন 10,000 প্যাকেট ঢুকান, বা ধরেন 5,000 প্যাকেট ঢুকান, ওই ওই রুমে আপনি 5,000 প্যাকেট চিপস রাখছেন, তাহলে পার ইউনিটে কত টাকা করে পড়তেছে খরচ? 2 টাকা। 1 টাকা করে। 5,000 টাকা ভাড়া আর 5,000 ইউনিট চিপস রাখতে পারলে পার ইউনিটের জন্য আপনার খরচ পড়তেছে কত করে? 1 টাকা। 1 টাকা। 1 টাকা করে। আপনি যদি 10,000 প্যাকেট চিপস রাখতে যান পার ইউনিটে কত করে পড়তেছে? 50 পয়সা। 50 পয়সা। আপনি যদি 50,000 ইউনিট প্যাকেট রাখতে চান তাহলে পার ইউনিটে কত করে পড়তেছে? 10 পয়সা। 10 পয়সা। তার মানে আমরা এখানে বোঝা যাচ্ছে কি যে ফিক্সড কস্ট টোটাল 5,000 টাকাই আছে, টোটাল ফিক্সড আছে, কিন্তু পার ইউনিট কি হয়ে গেছে? ভ্যারিয়েবল হয়ে গেছে না? ভ্যারিয়েবল মানে কি? চেঞ্জ হয়েছে না? সংখ্যায় বাড়লে খরচ কমে যাইতেছে, সংখ্যায় কমলে খরচ বেড়ে যাইতেছে পার ইউনিটে, তাই না? তাহলে প্রথম লাইনের অর্থ আমরা পাইছি যে ফিক্সড কস্ট টোটাল ফিক্স পার ইউনিট ভ্যারিয়েবল। হ্যাঁ। আচ্ছা, এবার পরের লাইনে কি বলছি এটা আমরা সবাই বুঝছি তো নাকি? এই মাত্র যেটা বললাম আমরা সবাই বুঝছি, এমন কেউ আছে যেটা আমরা বুঝি নাই? সবাই বুঝছি, ওকে। এবার আসেন ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল পার ইউনিট পিস। ভ্যারিয়েবল টোটাল ভ্যারিয়েবল মানে কি? টোটাল আপনি ধরেন আমরা বলছি 1 প্যাকেট চিজ বানাইতে 2 টাকার আলু লাগে, তাইলে আমি যদি 50 প্যাকেট চিজ বানাই কত টাকার আলু লাগবে? 100 টাকা। 100 টাকার। আমি যদি 100 প্যাকেট চিজ বানাই কত টাকার আলু লাগবে?
বলেন 200 না টাকা 200 200 টাকা টাকা। তো তার মানে হচ্ছে আমি যদি এই যে ভ্যারিয়েবল কস্ট যেটা, এটা টোটাল ভ্যারিয়েবল হচ্ছে না, ইউনিট অফ মানে অ্যাক্টিভিটি লেভেলের কারণে টোটাল ভ্যারিয়েবল হচ্ছে না। 50 প্যাকেট বানাইলে ভ্যারিয়েবল কস্ট কম থাকতেছে, 100 প্যাকেট বানাইলে ভ্যারিয়েবল কস্ট টোটাল আরো একটু বাইরে যেতেছে। টোটাল একবার হইতেছে 50 প্যাকেট বানাইলে টোটাল হইতেছে কত টাকা? 100 টাকা। 100 প্যাকেট বানাইলে টোটাল হইতেছে কত টাকা? 200 টাকা। তার মানে টোটালের দিক থেকে ভ্যারিয়েবল হচ্ছে, তাহলে ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল, কিন্তু পার ইউনিটের খরচ কত পড়তেছে? 2 টাকা 2 টাকা। তাহলে আপনি প্রতি ইউনিটে তো আপনি 50 প্যাকেট বানালে প্রতি ইউনিট 2 টাকা করে পড়তেছে, 100 প্যাকেট বানালে প্রতি ইউনিটে 2 টাকার আলু লাগতেছে, তাই না? তো তার মানে জি ভাই। টোটাল ভ্যারিয়েবল হইলো না, কি বলি, পার ইউনিট ফিক্স হইলো না। হ্যাঁ তাহলে পার ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল পার ইউনিটে সেটা ফিক্সই থাকতেছে। বুঝতে পারছি এবার লাইনটার অর্থ? কথা বলে না কেন? হ্যাঁ দাও। কারা বুঝিনি দেখি তো, বলেন কারা কারা বুঝিনি। সবাই বুঝছি? আচ্ছা, তো হ্যাঁ, সবাই বুঝলে প্রথমটা সবাই কি হচ্ছে ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড, পার ইউনিট ভেরিয়েবল। এটা হচ্ছে আমার ফিক্সড কস্টটা ফিক্সডই থাকতেছে, কিন্তু পার ইউনিট আমার হচ্ছে মানে হচ্ছে ওঠানামা কম করতেছে। বেশি হইতেছে? মানে আমি যদি যখন হ্যাঁ, ইউনিট দিয়ে ভাগ করতেছি তখন ইউনিট যদি বেশি থাকে খরচ কম, ইউনিট কম থাকলে খরচ বেশি পার ইউনিটে, তাই না? হ্যাঁ, জি। আর ফিক্সড ভেরিয়েবল কস্টের বেলা কস্টের টোটালটা হচ্ছে ফিক্সড থাকতেছে, কিন্তু পার এই ইউনিটটা ভ্যারিয়েবল এখানে কস্টের আমার। টোটালটা ভ্যারিয়েবল থাকতেছে, হ্যাঁ, আর পার পার ইউনিট ইউনিটে ফিক্সড ফিক্স থাকতেছে। হ্যাঁ, জি। তা আপনি এটা মনে রাখবেন, টোটাল যেটা সেটাই, এটা জাস্ট মনে রাখবেন, টোটাল যেটা সেটাই। তার মানে কি, ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল, ফিক্স কস্ট টোটাল ফিক্স। তাইলে পার ইউনিটের বেলা উল্টাটা, তাই না? আপনাকে জি, যদি বলা হয় ফিক্স কস্ট টোটাল কি, আপনি বলবেন ফিক্স কস্ট টোটাল ফিক্স, তাহলে পার ইউনিটে কি ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল, তাহলে পার ইউনিটে কি ফিক্স। ফিক্সড। জি, বুঝছেন? জি, মনে জি, রাখবো না? জি। ওকে। ওকে, তাহলে এবার ভ্যারিয়েবল কস্ট কি আমরা বুঝছি না? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, শারমিন খাতুন নামে যিনি কথা বলতেছেন আপনি কে ভাইয়া? আমি ওই যে ফোনটা চেঞ্জ করে নিয়েছি দাদা, কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন এবার হচ্ছে যে এই ভ্যারিয়েবল কস্ট টেন টু ভ্যারি ডিরেক্টলি উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে এটা লেভেল অফ অ্যাক্টিভিটির কারণে কি হয়, ভ্যারি করে। তো ভ্যারি করে কোথায়? লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি কম হইলে কোন জায়গায় এটা ভ্যারি করে? টোটালে ভ্যারি করে। কোথায় ভ্যারি করে? টোটালে। ঠিক আছে, লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি হলে টোটাল ভ্যারিয়েবল কস্ট বেড়ে যায়, লেভেল অফ অ্যাক্টিভিটি কম হলে টোটাল ভ্যারিয়েবল কস্ট কমে যায়। শেষ। এবার হচ্ছে যে এগুলো আপনারা দেখে নিয়েন, এগুলো সব শর্টকাট জিনিস, যদি আমার কথাগুলো বোঝেন তাহলেই মাথায় থাকবে, আদারওয়াইজ কিচ্ছু মাথায় থাকবে না। এখানের থেকেও আমার কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসেন সেমি ভ্যারিয়েবল কস্ট বা সেমি ফিক্সড কস্ট বা মিক্সড কস্ট। মানে কি, কিছু কিছু খরচ আছে যেটা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে, এরপরে ভ্যারিয়েবল হয়ে যায়, ওইটাকে বলা হয় কি, সেমি ভ্যারিয়েবল। এখন আপনি হয়তো বলতে এটা পারেন ভাই আরেকবার একটু ফিক্সড বলেন কস্ট। ভাইয়া। আচ্ছা, সেমি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে, এরপর ভ্যারিয়েবল হয়ে যায়। এরপর কি হয়ে যায়? ভ্যারিয়েবল হয়ে যায়। আপনি হয়তো বলতে পারেন যে দাদা ফিক্সড কস্ট তো আপনি এটাই বলছিলেন, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে, এটা বলছিলেন, বলতে পারেন না? কিন্তু জি, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ফিক্স কস্টে ফিক্স থাকে, এরপর আবার আরেকটা রেঞ্জ পর্যন্ত আবার ফিক্স থাকে, আবার আরেকটা রেঞ্জ পর্যন্ত আবার ফিক্স থাকে। এটা হচ্ছে ফিক্সড কস্টের নেচার। আর সেমি ভ্যারিয়েবলের নেচার হচ্ছে প্রথম রেঞ্জ পর্যন্ত সেটা ফিক্স থাকে, এরপরে সেটা ভ্যারিয়েবলই হয়ে যায়, সেটা আর ফিক্স থাকে না। বোঝা গেছে? ধরেন জি, আমরা ফিক্স কস্টের বেলা বলছি যে 50,000 প্যাকেট ঢুকানো পর্যন্ত চিপস হবে 5,000, ভাড়া লাগবে 5,000। এরপরে কিন্তু আবার আরেকটা রেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আবার আরো 50,000 ঢুকাইতে হইলে চিপস লাগবে, ভাড়া লাগবে কত? 5,000। তার মানে 1 লাখ ইউনিট ঢুকাইতে হইলে আমার ভাড়া লাগবে 10,000। 1.5 লাখ ইউনিট ঢুকানো পর্যন্ত আমার ভাড়া লাগবে 15,000, তাই না? কিন্তু সেমি ভ্যারিয়েবলে কিন্তু এমন না। সেমি ভ্যারিয়েবল হচ্ছে একটা রেঞ্জ পর্যন্ত এটা ফিক্স থাকে, এরপরে এটা ভ্যারিয়েবলই হয়ে যায়, এরপরে আর কোনো রেঞ্জ নাই। যেমন কি, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, সেলফ রিপ্রেজেন্টেটিভ স্যালারি, এগুলা যেমন কি, ধরেন আপনি ধরেন একটা নির্দিষ্ট মিনিমাম চার্জ থাকে না ইলেকট্রিসিটি বিলের, থাকে। আপনার জি, যত ইউনিটই ব্যবহার করেন আর না করেন আপনাকে ওই চার্জটা দিতে হবে, হবে না?
এরপরে আপনার যখন ওই চার্জটা চেঞ্জ হয়ে মানে ওই চার্জটা ক্রস করে ফেলে, ওই ইউনিটটা ক্রস করে ফেলে, এরপরে কি হয়? এরপরে কিন্তু ভ্যারিয়েবল হয়ে যায়, তাই না? এরপরে পার ইউনিট অনুযায়ী যত টাকা আপনাকে তত টাকা বিল দিতে হয়, ঠিক কি না? হ্যাঁ তাহলে মিটার চার্জটা আমরা ভেরিয়েবল ধরতে পারবো, আর এরপর যেটা পারবো ওটা সেমি ভেরিয়েবল ধরবো। না না, মিটার মানে মেইন মিটার চার্জটা ধরবেন আপনি ফিক্স, ফিক্সড। মানে এক কথায় ইলেকট্রিসিটির বিলটা সেমি ভ্যারিয়েবলেই যাবে, কারণ মেইন মিটার চার্জ যেটা ওইটা পর্যন্ত আপনার এটা ফিক্স থাকে, ওইটা ক্রস করার পরে এবার থেকে ভ্যারিয়েবল, তাই না? জি। তো তার মানে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে সেটা যেটা একটা সেমি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে সেটা যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিক্স থাকে, এরপর পুরোপুরি ভ্যারিয়েবল হয়ে যায়। একটা নির্দিষ্ট রেঞ্জের পরে সেটা পুরোপুরি ভ্যারিয়েবল হয়ে যায়। তো তার মানে কি, আমি যদি বলি ধরেন নিচের উদাহরণ গ্যাস বিলেরটা যদি এমন না, গ্যাস বিল তো হচ্ছে আপনার ফিক্সই, গ্যাস বিল কিন্তু আমাদের দেশে ফিক্সই, তাই না? গ্যাস বিলের কি সেমি ভ্যারিয়েবল? এখানে উদাহরণে দিছে আর কি, বাট গ্যাস বিল আমাদের দেশে কি ফিক্সই, তাই না? আপনার গ্যাসের জন্য 2 চুলার একটা খরচ আছে, 1 চুলার একটা খরচ আছে, তো সরকারি লাইনে, ঠিক কিনা? আপনি যতই গ্যাস জ্বালান আপনার হ্যাঁ বিল জি। ততই লাগতেছে, তাই না? তো আমাদের দেশের জন্য গ্যাস বিল কি ফিক্স কস্টই, এটা সেমি ভ্যারিয়েবল না। কিন্তু আমাদের দেশের জন্য ইলেকট্রিসিটি বিলটা হচ্ছে কি, সেম বলেন ভেরিয়েবল। না, সেমি ভ্যারিয়েবল। ওকে, এবার সেলস রিপ্রেজেন্টেটিভ স্যালারি, এটা কি বলছে? ধরেন কোন একজন বিক্রয় কর্মী, তাকে আপনি দুই ভাবে নিয়োগ রাখতে পারেন। এক, তাকে আপনি দুই ভাবে মানে কি, প্রথমত হচ্ছে আপনি তাকে রাখবেন যে একটা নির্দিষ্ট স্যালারি আপনি প্রতি মাসে তাকে দিবেন, একটা নির্দিষ্ট স্যালারি আপনি প্রতি মাসে তাকে কি দিবেন, ঠিক আছে? একটা নির্দিষ্ট স্যালারি দিবেন, আবার তাকে আপনি বলবেন যে তুমি যত ইউনিট বেচতে পারবে এটার উপর আলাদা করে টাকা দিন। তো তার মানে কি, সে একটা নির্দিষ্ট টাকা পাইতেছে, আর যত ইউনিট বিক্রি করবে তার উপর সে টাকা পাইতেছে, তাইলে এটা কি সেমি ভ্যারিয়েবল না? জি। ক্লিয়ার তো না? জি, বুঝতে পারছি। ওকে, বাট গ্যাস বিলটা আমাদের দেশ অনুসারে সেমি ভ্যারিয়েবলে পড়ে না, এটা ফিক্সেই পড়ে, বুঝছেন? ক্লিয়ার তো না? ওকে। ওকে, এবার আসেন এখানে, দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি ইনক্রিজেস দ্য টোটাল কস্ট পার ইউনিট উইল ডিক্রিজেস, অর্থাৎ লেভেল অফ অ্যাক্টিভিটি যদি বাড়ে তাহলে টোটাল কস্ট কমে যাবে না, টোটাল কস্ট। ধরেন আপনার ফিক্সড কস্ট, আমরা বলছি ফিক্সড কস্ট পার ইউনিট কি থাকে? ভেরিয়েবল। ভ্যারিয়েবল। ফিক্স। আর ভ্যারিয়েবল কস্ট এই ফিক্সড কস্ট পার ইউনিট থাকে ভ্যারিয়েবল, হ্যাঁ। আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড থাকে। ফিক্সড। ফিক্স থাকে। তো যখন সেটা টোটাল হয়ে যাবো, তাই টোটাল মানে তাহলে টোটালে ভ্যারিয়েবল হয়ে যাবো না? হ্যাঁ ধরেন আপনার একটা উদাহরণ দিয়ে বুঝাই, হ্যাঁ। আপনার ফিক্সড কস্ট হয়েছে, আমরা চিপসের উদাহরণ দিছিলাম, তো ফিক্সড কস্ট হয়েছে কত টাকা? 5,000 টাকা। কত টাকা? আসলে 5,000 টাকা বলছিলাম না? আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কি আপনার এই পার ইউনিটে হচ্ছে সেটা ফিক্স, আর টোটালে হচ্ছে সেটা ভ্যারিয়েবল। এখন আপনি যদি 200 প্যাকেট চিপস বানান, আপনার কত টাকা খরচ হবে? 400। 400। তাইলে এবার এটা তো 200 প্যাকেটের, তাইলে এখানে কত হলো? 5400। তো 5400 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? মানে 5400 রে 200 প্যাকেট বললাম না আমরা, তাহলে 5400 2700। ভাগ 200 400। সমান সমান কত হয়? 5400 রে 200 দিয়ে ভাগ করলে কত হয় ভাই? 2700। 2700। 2700 টাকা। তাইলে 2800। আপনার, হ্যাঁ, তাইলে আপনার এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে 5400 টাকা হচ্ছে টোটাল কস্ট, আর চিপস বানাইছেন আপনি এই কি 2700, 27 না, কত? 200 দিয়ে ভাগ হবে না? 27, 27। 27, তাহলে পার ইউনিটের খরচ পড়তেছে 27। এবার আমি যদি 5,000 টাকা হচ্ছে ফিক্স কস্ট, টিপস আমি যদি বানাই 500 ইউনিট, তাহলে আমার কত টাকা খরচ হবে? 10 টাকা। কি 10 টাকা? মানে 1,000 টাকা। আমি আস্তে আস্তে যাই ভাই। তাহলে কত হয়েছে এখানে? টোটাল কত? 1500। 1500। আমি কত ইউনিট বানাইছি?
500 ইউনিট বানাইছি না? জি তো 500 ইউনিট যদি বানাই তাহলে আমার পার ইউনিটে কত পড়তেছে? 3 টাকা। 3 টাকা। নাকি ভুল হয়েছে নাকি? না ঠিক আছে, না 3 টাকা। ঠিক আছে। তাহলে এবার ঠিক আছে। আমি এবার দেখতে তাহলে টোটাল কস্ট এখানে পার ইউনিটে পড়তেছে, মানে আপনার যদি লেভেল অফ হ্যাঁ অ্যাক্টিভিটি এগুলো যদি করলে না জটিল হয়ে যাচ্ছে। কি জটিল ওই হয়ে যে যাচ্ছে? ইলেকট্রিসিটি গ্যাস এইগুলো ঠিক ছিল, বাট এটা একটু জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বলি। আচ্ছা এখানে 5,000 ছিল, সরি এখানে 5,000 ছিল, আমার একটু ভুল হয়ে গেছে। 5,000 এখানে 400, আর এখানে 5,000 এখানে 1,000, তাহলে 6,000 হয়েছে। 6,000, তো 6,000 হইলে এবার 6,000 500 দিয়ে ভাগ করলে কত টাকা হয়? 12 12 টাকা। টাকা। হ্যাঁ আমিও তো কি 3 টাকা কেমন হয়, এত পার্থক্য কেমন হয়? 12 টাকা। তাহলে আমি বলছি যে আমার এখানে টোটাল কস্ট কত টাকা বলেন তো? এই যে 6,000 টাকা আর হচ্ছে 5400 টাকা, এটা টোটাল কস্ট না? আমি একটু কলটা ধরে আসতেছি, কেমন? আচ্ছা আমার কথা শোনা যায়? জি ভাই হ্যাঁ ক্লিয়ার। যাচ্ছে। আচ্ছা জি এখন কি বুঝতে ক্লিয়ার? তাহলে আমার এখানে এটা ছিল কি ফিক্স, এটা ছিল কি ফিক্সড কস্ট, এটা ছিল কি ভ্যারিয়েবল কস্ট। এখানে এটা ছিল কি ফিক্সড কস্ট, এটা ছিল কি ভ্যারিয়েবল কস্ট। তাহলে দুইটা মিলে এটা হচ্ছে কি টোটাল কস্ট, তাই না? তা আমরা কি বলছি, জি যদি ইউনিট বাড়ে, আমাদের অ্যাক্টিভিটি লেভেল যদি বাড়ে, তাইলে পার ইউনিট কি হয়? কমে যায়। কমছে না? পার ইউনিট কত এখানে 12 টাকা হয়েছে না? এখানে 1,000 ইউনিট বানাইছি এ কারণে, সরি 500 ইউনিট বানাইছি এ কারণে আমার হয়ে গেছে 12 টাকা, আর এখানে 200 ইউনিট বানাইছিলাম এখানে ছিল 27 টাকা। তার মানে এখানে কি বলছে, অ্যাক্টিভিটি লেভেল যদি ইনক্রিজ হয় টোটাল কস্ট পার ইউনিট ডিক্রিজ হয়। তাহলে এটা কি মিলছে? হ্যাঁ। আমরা কি এবার বুঝতে পারছি? জি দাদা। লিজা আপনি বুঝতে পারছেন? একটু কনফিউশন ছিল, আমি বলি। বলেন। ভাই একটু, এখানে 5,000 টাকা, 5,000 হচ্ছে আমরা এর ফিক্সড কস্ট। হ্যাঁ এখান থেকে ভেরিয়েবল হলো 400। এটা যদি আমরা 200 তে ভাগ করি তাহলে 27 হলো। কিন্তু পরেরটায় আমরা যে 1,000 মানে বাড়িয়ে দিয়েছি, এই কারণে আমাদের এটা টোটাল কস্টটা হচ্ছে কম হলো। টোটাল কস্টটা আমার টোটাল বেশি হয়েছে, পার ইউনিটে কমে গেছে, আচ্ছা তাই না? তো পার সেক্ষেত্রে ইউনিটে কমে গেল না? আমরা বলছি টোটাল কস্ট পার ইউনিট কমে যাবে। এখানে কি লেখা ছিল? এক টোটাল কস্ট পার ইউনিট ডিক্রিজেস। টোটাল কস্ট পার ইউনিট কমে যাবে, টোটাল কস্ট বেশি হবে, বেশি উৎপাদন করলে টোটাল কস্ট বেশি হবে না? জি কিন্তু পার ইউনিটে ফিক্সড কস্টটা ভাগ হয়ে যাবে না? তাহলে টোটাল কস্ট জি কমে জি যাচ্ছে না? জি বুঝছি আমরা এবার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার তো নাকি? জি 5,000 কিন্তু এখানে ফিক্সড কস্ট, আর এখানে ভ্যারিয়েবল কস্ট কোনটা? 400 টাকা আর 1,000 টাকা। 400 1,000 টাকা টাকা। হচ্ছে 200 ইউনিটের ভ্যারিয়েবল কস্ট, 1,000 টাকা হচ্ছে 500 ইউনিটের ভ্যারিয়েবল কস্ট, জি ঠিক কিনা? জি তো এখন আমার ভ্যারিয়েবল আর ফিক্স যোগ করে এখানে হচ্ছে 6,000, আর 200 ইউনিটেরটাতে ভ্যারিয়েবল আর ফিক্স যোগ করে হইলো 5,400। তো যেটা 5,400, এখানে যেহেতু 200 ইউনিটের খরচ, তো 200 দিয়ে ভাগ করব, তাহলে পার ইউনিট 27 টাকা করে পড়ে। আর 6,000 টাকা হচ্ছে 500 ইউনিটের খরচ, তাহলে 500 দিয়ে ভাগ করবো, তাহলে পার ইউনিটে 12 টাকা করে পড়ে। তার মানে আমার দেখা যাচ্ছে আমি যদি অ্যাক্টিভিটি লেভেল বাড়াই
তাহলে সেক্ষেত্রে আমার টোটাল কস্ট পার ইউনিটটা কমে যাচ্ছে, তাই না? জি এবার বুঝছি আমরা। জি জি বুঝতে Okay. পারছি। মুছে দিলাম। আমার হাতের লেখা নিয়ে কেউ কমেন্ট করিয়েন না। আচ্ছা, দেখেন এবার আসেন রিলেভেন্ট রেঞ্জ কাকে বলে। তা আমরা রিলেভেন্ট রেঞ্জ কাকে বলে এটা আমরা বলছিলাম না? কখন বলছিলাম? It's a fixed frustration. ফিক্সড কস্ট বোঝাইতে গিয়া। তার মানে আমি বলছিলাম যে 5,000 টাকা লাগবে কত কত ইউনিট স্টোর করতে? বলেন না। 200। 50,000 50,000 ইউনিট। আরে ভুলে যান কেন, আজকেই তো কইছি 50,000 ইউনিট একটা জায়গায় ঢুকাইলে সেটার ভাড়া লাগবে 5,000 টাকা, বলছি না? জি সর্বোচ্চ জি 50,000 ইউনিট পর্যন্ত ঢোকানো যাইব, জি বলছি না? সো তার মানে এখানে রিলেভেন্ট রেঞ্জ হচ্ছে 50,000 ইউনিট। রিলেভেন্ট রেঞ্জ হচ্ছে কি 50,000 ইউনিট। 50,000 ইউনিট। তার মানে আমরা তাহলে রিলেভেন্ট রেঞ্জ মানে ক্লিয়ার। তাহলে যতটুক পর্যন্ত আমার একটা নির্দিষ্ট খরচ থাকে ততটুক পর্যন্ত অ্যাক্টিভিটি লেভেলকে বলা হয় রিলেভেন্ট রেঞ্জ। এবার স্টেপ ফিক্সড কস্ট কাকে বলে? যেটা এই জায়গায় গেলে টাস করে আবার আমার ফিক্সড কস্ট বাইরে যায়, তখন সেটাকে বলা হয় স্টেপ ফিক্সড কস্ট। তার মানে কি আমার ওই 5,000 ইউনিটের 50,000 ইউনিট প্রোডাক্ট ঢুকানোর পরে আমার যদি আমি 55,000 ঢুকাইতে যাই তাহলে আমার খরচ টুপুস করে বেড়ে যাবে না? আরো কত বাড়বে? আরো 5,000 বাড়বে। আরো 5,000 বাড়বে। এই যে 5,000 টাকা টুকুস করে বেড়ে গেছে এটা হচ্ছে স্টেপ ফিক্সড কস্ট, বুঝছেন? ভাই রেলিভেন্ট কস্টটা, রেলিভেন্ট রেঞ্জটা আরেকবার একটু বলবেন? আমরা যে আমরা 50,000 টাকাটা যে নিলাম এটা 50,000 হচ্ছে টাকা না, 50,000 কই নিছি, টাকা তো 50,000 ছিল না। আমরা বলছি 50,000 50,000। প্যাকেট চিপস ঢুকাইলে ওইখানে ভাড়া লাগবে 5,000 টাকা, বলছি না? জি এখন আপনি যদি ওই রুমে 30,000 প্যাকেট চিপস ঢুকান তাইলেও আপনার কত লাগতো? 5,000। 5,000। তো যেহেতু 50,000 ইউনিট পর্যন্ত আপনি ঢুকাইতে পারবেন এবং 50,000 ইউনিট পর্যন্ত আপনার 5,000 টাকায় ভাড়া লাগবে, তাই তাই এই 50,000 ইউনিটকে বলা হচ্ছে রিলেভেন্ট রেঞ্জ। কি বলা হচ্ছে? রেলিভেন্ট রেঞ্জ বুঝতে পারছি। এবার কি রিলেভেন্ট রেঞ্জ বুঝছি? জি 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 ওকে। এখন রিলেভেন্ট রেঞ্জটা ক্রস করার পরে আবার আপনার টাস করে ফিক্সড কস্ট বাড়ে যাবে না? জি এটাকেই বলা হচ্ছে স্টেপ ফিক্সড কস্ট, বুঝছেন? তাহলে প্রথমবার যে ফিক্সড কস্ট হয় এটাকে স্টেপ ফিক্সড কস্ট বলে না। যখন ওই প্রথমবারের রেঞ্জটা ক্রস করে ফেলে তখন যে ফিক্সড কস্ট টাস করে উপরের দিকে উঠে যায় এটাকেই বলে স্টেপ ফিক্সড কস্ট, বুঝছেন? জি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। তাইলে এবার এই জিনিসটা দাগায় ফেলেন, এই কস্ট that is fixed for a certain range of activity but increases to a new fixed level once a critical level of activity is reached। তার মানে ওই ক্রিটিক্যাল লেভেল অফ অ্যাক্টিভিটি হইছে 5,000 50,000 ইউনিট। এটা যখন টুস করে ক্রস করে ফেলবে তখন যে নতুন দাম আসবে এটাই হচ্ছে স্টেপ ফিক্সড কস্ট। ক্লিয়ার? জি তার মানে প্রথম যে খরচটা ওইটাকে কি আপনি স্টেপ ফিক্সড কস্ট বলবেন? মানে প্রথম 5,000 টাকা কি স্টেপ ফিক্সড কস্ট বলবেন? না, যেটা বাড়বে না, ওটাই। যেটা এর পরবর্তীতে ওই রেঞ্জটা ক্রস করার পরে যখন টাস করে আপনার ফিক্সড কস্ট বেড়ে যাবে ওইটাকে বলবেন আপনি স্টেপ ফিক্সড কস্ট। বোঝা গেছে? জি ওকে। এবার হচ্ছে ফিক্সড কস্ট ইজ অনলি ফিক্সড ফর লেভেল অফ অ্যাক্টিভিটি উইদিন এ রিলেভেন্ট রেঞ্জ আফটার হুইচ ইট কুড স্টেপ আপ। এই যে টাস করে আপনার ফিক্সড কস্টটা বেড়ে গেছে এটাকে বলা হয় স্টেপ আপ করা। কি বলে? স্টেপ আপ। স্টেপ আপ বলে। ওকে। এখন বিষয়টা হচ্ছে ক্লাস কেমন লাগতেছে আগে এটা বলেন। জি ভাইয়া ভালো। হ্যাঁ দাদা ভালো লাগছে। আচ্ছা, যদি ভালো লাগে আপনারা তো কাউরে লিঙ্কডিন দিতেছেন না এটা আমি বুঝতেছি, কারণ স্টুডেন্ট সংখ্যা তো বাড়ে না, স্থিতিশীল আছে, স্টুডেন্ট সংখ্যা মনে হয় ফিক্স হয়ে গেছে, বুঝছেন? তো আপনাদের মধ্যে এই প্রবণতা যদি থাকে তাহলে কিন্তু সিএ সেক্টরে শাইন করা কষ্ট হয়ে যাবে। কেন? আমাদের মধ্যে একটা বিষয় থাকতে হবে, আমরা কার সাথে কার কম্পিটিশন করবো বলেন তো? নিজের সাথে নিজের। নিজের সাথে নিজের। আপনি যদি আরেকজনের সাথে কম্পিটিশন করতে যান তাহলে পারবেন না, কারণ ভাই যে যেভাবে উঠে আসছে উঠে যাবে। এখন কেউ যদি আমার সাথে কম্পিট করতে আসে সে পারবে না, একদম সিম্পল কথা। কেন? কারণ আমি নিজের সাথে নিজের কম্পিট করি অলওয়েজ। মানে আমি চিন্তা করি, ধরেন আমাদের এখানে
আমরা এখানে শুরু করার পর থেকে কতজন আসলো গেলো আর আসবে যাবে, তাই না? মানে ধরেন আমি যদি বলি এটা একটা একাডেমি, তো এরকম একাডেমি কত আসছে গেছে আরো আসবে যাবে। তো এক্ষেত্রে আমরা সবসময় কি চিন্তা করি, নিজের সাথে নিজের কম্পিটিশন, আমাদের প্রিভিয়াস বেচ থেকে কিভাবে আমাদের প্রেজেন্ট ব্যাচে বা রানিং ব্যাচে আরো ভালো সার্ভিস দিতে পারবো, এরপরের ব্যাচে আরো ভালো সার্ভিস দিতে পারবো। যদি আমি নিজেরটাকে বহাল রাখি তাহলে অটোমেটিক আমাদের অগ্রগতি আসবে। তো একইভাবে আপনারা যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি যদি আমার লিঙ্কটা আরেকজনকে দিয়ে দিই, সে যদি জেনে যায়, আমি যদি না জানি, তাহলে তো শেষ। একটা কথা মনে রাখবেন ভাই, পাস নিজেকে যদি পুরোপুরি ক্লিয়ার রাখতে পারেন যে আমি এমন একজন ব্যক্তি হব যে আইসিবি যদি একজনকে পাস করায় তাহলে সেই ব্যক্তি হব আমি, শেষ। যদি একজনকে পাস করায় ব্যাস। এবার 200 জনকে করাইছে, 300 জনকে করাইছে, 500 জনকে করাইছে, এটা আমার দেখার দরকার নেই। বোঝা গেছে? একজনকে করাইলে সেই ব্যক্তি আমি হব, এটা নিজেকে এইভাবে প্রিপেয়ার করতে হবে। তাহলেই হচ্ছে আমরা সামনে আগাইতে পারবো। আবার একইভাবে আমি যদি মনে করি যে যদি ইন্ডাস্ট্রিতে একজন হয় যে কিনা সবচাইতে বেশি ভালো সার্ভিস প্রোভাইডার হয়, সেটা হচ্ছে আমি। এবার সেটা যদি আরো 100 জন আসুক তাও আমার দেখার বিষয় না। কারণ কি, আমার কথা হচ্ছে যদি একজন ইন্ডাস্ট্রিতে থাকে যে কিনা সবচাইতে হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার হবে, সেটা হচ্ছে আমি, তাহলে আমার সাথে আমার কম্পিটিশন হবে। তো একইভাবে আপনাদেরকে তাই বলি যে কখনো কোনো হিংসাত্মক মনোভাব নিজেদের মনে রাখবেন না, যে আমি এই লিঙ্কটা শেয়ার করে দিলে আরেকজন যদি এখানে আসে সে পাস করে ফেললে আমার তো পাশের আর কমে যাবে, তাহলে তো আমি জানি পাস করিনি। উল্টে আরো এটাতে নিজেদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যখন আপনি একসাথে 50 জন পড়বে, 100 জন পড়বে, এটার মধ্যে যখন আপনি দেখবেন যে ওমা এরা তো পড়ে ফেলতেছে, আমি কি করছি, তখন দেখবেন আপনার পড়ার গতি অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারছেন? স্টুডেন্ট বেশি হইলে আপনারও গতি বেশি থাকবে, আমারও একটু মন ভালো থাকবে। স্টুডেন্ট কম থাকলে আমারও মন খারাপ থাকবে, আপনাদেরও গতি কম থাকবে। তো তার মানে স্টুডেন্ট ভালো হওয়া, বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। বেশি হওয়া ভালো। তো এটা মাত্র একজনই না কইছে, বাকিরা তো কেউ বলে না। এখন এই যে ক্লাসের মধ্যে এতজন আমরা আছি, আপনাদের পার্সোনালি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বলেন তো? না। তাহলে তো এখানে যদি আরো বেশি স্টুডেন্ট হয় তাহলে কি অসুবিধা হবে বলে আপনাদের মনে হচ্ছে? না। তাহলে তার মানে আমাদের কি করা উচিত? স্টুডেন্ট যদি বাড়ে ভাই, আমার নিজের মধ্যে একটা আগ্রহ বেশি থাকে। আমি কেন অ্যাকাউন্টিং ক্লাস সবসময় বেশি দেই, এটার মেইন রিজন হচ্ছে এটা, কারণ অ্যাকাউন্টিং ক্লাসে স্টুডেন্ট বেশি থাকে, আমার ক্লাস দেখলে ভাল লাগে, স্টুডেন্টের সংখ্যা দেখলে ভাল লাগে, আদারওয়াইজ আমার ভাল লাগে না। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে স্টুডেন্ট সুজলা সুফলা শস্য শ্যামলা থাকে। আপনার যদি ভালো লাগে তাহলেই তো আপনি থাকবেন, আরেকজনের ভালো লাগলে সে থাকবে, আদারওয়াইজ থাকবে না। সিম্পল। আচ্ছা দেখেন, a relevant range also broadly represent the activity level at which an organization has had experience of operating in the past. তার মানে কি, রিলেভেন্ট রেঞ্জ কিভাবে ঠিক হয়? তার পূর্বে কোনো একটা এক্সপেরিয়েন্স আছে, তার আলোকে রিলেভেন্ট রেঞ্জ সেট করা হয়, তাই না? সে বুঝতে পারে যে এত রেঞ্জের ভিতরে আমার কি হবে, খরচ হবে এত টাকা। এত মানে ধরেন এই যে আমরা যে বললাম যে 50,000 ইউনিট আমি প্যাকেটে মানে একটা রুমে ঢুকাইতে পারবো, তাহলে এটা খরচ 5,000 টাকা পড়ে। তো এটা আমি জানছি কিভাবে? আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের আলোকে, তাই না? জি। ওকে, এবার চলে আসেন, দাগাচ্ছেন তো না? জি এই ভাইয়া। যে এখানে এই কস্ট বিহেভিয়ারের যে গ্রাফটা আছে, এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা বুঝবেন, দেখি আপনারা পারেন কিনা। কেমন? এটা বুঝবেন, এটা দিয়ে বুঝাইতে হবে যে এখানে এই যে বক্স গুলা দেখতেছেন না, এটা কোনটা কোন গ্রাফকে ইন্ডিকেট করতেছে। যে ইলেকট্রিসিটি বিল, এ স্ট্যান্ডিং চার্জ অফ ইচ পিরিয়ড প্লাস এ চার্জ ফর ইচ ইউনিট অফ ইলেকট্রিসিটি কনজিউম। যদি আমি এটা বলি এটা কোন খরচে বলছে, একটা বলে দিই, বলেন তো এটা কোনটার মধ্যে গেছে? ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, কোনটাতে গেছে? সেমি ভেরিয়েবল। সেমি ভ্যারিয়েবল। সেমি ভেরিয়েবল। ওকে, তাহলে এবার এই যে দেখেন, তার মানে আমরা বলছি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কি দেখবো, সমান থাকবো, এরপরে কি হয়ে যাবো? ভাইয়া এটা 3 হবে। ভেরিয়েবল। এটা কোনটা হইব? 3। কেন? এটা কি 1 2 3 4 কোনটার মধ্যে পড়ে বলেন? 3 এর মধ্যে পড়বে। কেন? এটা কিছু মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিক্স থাকে, তারপরে তো এটা বাড়বে কমবে। হুম, এটা এখানে পড়বে, এখানে এখানে এই যে এখানে পড়বে 1 এক নম্বরে। নাম্বারটা। এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিক্স আছে না, এরপরে গিয়ে এটা আসতে ভ্যারিয়েবল উপরের দিকে উঠবো।
কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত এমনি থাকবো এমনি। যখন হালকা আর একটু বাড়বো তখন গিয়ে এবার আস্তে করে উপরের দিকে উঠতে থাকবো, বুঝছেন? আচ্ছা, ক্লিয়ার? জি। এখানে কোনটা হচ্ছে এখানে আচ্ছা বলেন তো এখানে কোনটা মানে পুরাটা ভ্যারিয়েবল? আচ্ছা আমি তো এখানে দাগাই ফেলছি, অনেক কিছু লিখে ফেলছি, সমস্যা আছে। এবার বলেন তো এখানে কোনটা দেখি কি মনে হইতেছে? এখানে ফিক্স কোনটা বলেন তো, 1 2 3 4 এর মধ্যে ফিক্স কোনটা বলেন? 4 নাম্বারটা। 4 4 নাম্বার। নম্বর। 4 নাম্বারটা হচ্ছে ফিক্স, ঠিক আছে। জি, এরপরে আমি যদি বলি যে ভ্যারিয়েবল কোনটা, তাহলে কোনটা বলবেন? 2 নাম্বারটা। 2 নম্বর। 2 নাম্বারটা। আর সেমি ভ্যারিয়েবল কোনটা? 3 নাম্বারটা। সেমি ভ্যারিয়েবল 3 নাম্বার। 1 1 নাম্বার। নম্বর। সরি 1 1 নাম্বার, নম্বর। সেমি সরি। ভ্যারিয়েবল হচ্ছে 1 নাম্বার। আর 3 নাম্বারটা আসলে এখানে ডেফিনেশনের মধ্যেই নাই। 3 নাম্বারটাতে বলছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্যারিয়েবল থাকবে, এরপরে ফিক্স হয়ে যাবে। 3 নাম্বারটাতে বলছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্যারিয়েবল হয়ে যাব, এরপরে ভ্যারিয়েবল থাকবে, এরপরে ফিক্স হয়ে যাব। মানে ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনি যদি প্রতিটা ফুচকা খান 2 টাকা করে, কত? প্রতিটা ফুচকা 2 টাকা করে। আর আনলিমিটেড ফুচকা হয়েছে 1000 টাকা। আনলিমিটেড ফুচকা কত? 1000 টাকা। তার মানে আপনি যদি বলেন যে ধরেন আপনি 2 টাকা করে খাইলেন, কয়টা? 500টা খাইলে কত হইব? ধরেন আমি বলছি যে আনলিমিটেড ফুচকা কত টাকা বলছি? 1000। 1000 টাকা। তো আমি যদি বলি যে আমি 400টা ফুচকা খামো, তাইলে আমার ফুচকা আলারে কত টাকা দিতে হইব? 800। 800 টাকা। আমি যদি বলি যে আমি 450টা ফুচকা খামো, তাহলে ফুচকা আলারে কত টাকা দিতে হইব? 900 টাকা। 900 টাকা। 900 আমি টাকা। যদি বলি যে আমি যদি বলি যে আমি এই 500টা ফুচকা খামো, তাহলে ফুচকা আলারে কত দিব? 1000। 1000। এবার তো 1000 টাকা আমি কি কইছি, 1000-এ গেলে কি হয়ে যাব? আনলিমিটেড ফুচকা। এবার আমি যদি বলি 1200টা, সরি 1200 না, ধরেন আমি এবার ওই 600টা ফুচকা খামো, ফুচকা আলারে কত দিব? 2400। কেন 2400 দিব? তখন কি আপনি 2400 দিবেন? ও না, 1000ই দিব। কি বলেন? ওটা আপনি তো তখন তো তখন করবেন কি রে ভাই, আনলিমিটেড হয়ে যাবে। 1000-এ তো আনলিমিটেড। তাইলে আমি এবার এবার আপনি যদি 1000টা ফুচকা খান, কত টাকা দিবেন ফুচকা আলারে? 1000ই। 1000ই, তাই না? আপনি কি এর বেশি দিবেন নি? না, একদম জ্বলন্ত উদাহরণ দিছি, তাও যদি না বুঝেন তাহলে কেমন হইব? ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? জি, তো এটা আমাদের ডেফিনেশনের মধ্যে কোথাও ছিল না, বাট উদাহরণের মধ্যে আছে, বুঝছেন? ক্লিয়ার? জি। ওকে। আর বাকিগুলো তো আমরা ডেফিনেশনে পড়ে আসছি, শেষ। এবার আসেন এখানে, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কাকে বলে? রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং মানে হচ্ছে, আগে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বলতে উপরে একটা মিসিং হয়েছে না? কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল। এখানে এগুলো আপনারা আমি যা এখানে বলবো এগুলা সব ভিতরে আছে, তো আমি আর এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? বাট আপনারা পড়লে পড়ে নিয়েন, মানে এগুলা সব ভিতরে আছে। সেকশন ওভারভিউতে কি থাকে ধরেন, ভিতরে যা আছে এগুলা সব সেকশন তাহলে এগুলো ওভারভিউতে থাকে, হেড তাই না? আমাদের, তাই তো? হ্যাঁ এগুলো হচ্ছে মানে উপরে হেড গুলা দেওয়া। হ্যাঁ, উপরে হেড গুলা দেয়, ভিতরে কি আছে এগুলো উপরে সংক্ষেপে লেখা। তবে কিছু কিছু জায়গায় উপরে কিছু লেখা থাকে যেগুলা ভিতরে নাই, তো তখন আমি উপরের গুলাতে বেশি ফোকাস করি, আবার ভিতরেও বলি। আর যখন আমি দেখি যে উপরে যা আছে ভিতরেও তা আছে, তাহলে উপরে একবার বললে ভিতরে একবার বললে ডাবল টাইমিং লাগবে না, রিডান্ডেন্সি হবে না। তো এটার জন্য আমি এক জায়গাতেই বলার চেষ্টা করি। তা আপনারা সেকশন ওভারভিউটা পরীক্ষার আগের দিন রাতের জন্য বেশি ইম্পর্টেন্ট, কজ কি আপনার তো তখন পুরা বই আপনি জানেন, তাই না? তখন আপনি সেকশন ওভারভিউ গুলো একবার ভালো করে দেখে নিলে আর প্রত্যেকটা জিনিস এত বেশি করে ফোকাস করে দেখতে হয় না। বাট হয় যেগুলো আমি তাগাবো সবই পরীক্ষার আগের দিন দেখবেন। এবার দেখেন, তো সবার আগে সেকশন ওভারভিউ ক্যাপচার করার চেষ্টা করবেন। যখন দেখবেন যে এমন কোনো ইনফরমেশন ছুটে গেছে যেটা সেকশন ওভারভিউতে নাই, তখন ভিতরে গিয়ে ডিটেলস দেখবেন, বা বুঝতে কষ্ট হচ্ছে তখন। এবার আসেন, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং কি আর রেসপন্সিবিলিটি সেন্টার কি? তো প্রথমত হচ্ছে আমরা যদি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আগে না বুঝেইয়া, আগে আমাদের বোঝা উচিত রেসপন্সিবিলিটি সেন্টার কি। কি বোঝা উচিত আগে? মানে আগে বোঝা উচিত পরেরটা, তারপরে বোঝা উচিত অ্যাকাউন্টিং। রেসপন্সিবিলিটি সেন্টার কি? ধরেন আমাদের এখানে আমি হচ্ছে কি একটা ফ্যাক্টরি দিছি, ওই ফ্যাক্টরিতে লাল রঙের ক্যাপ বানায়, নীল রঙের ক্যাপ বানায়, কালা রঙের ক্যাপ বানায়, সাদা রঙের ক্যাপ বানায়, সাইড রঙের বানায়, ঠিক আছে? সাইড রঙের ক্যাপের জন্য আমি 60 জন ব্যক্তি রাখছি। কারে কারে রাখছি? এখানে আরেকজন আপু ছিল, আপুরে দেখতেছি না কেন? লিজা ছাড়া আর একটা আপু ছিল, কথা বলতেছিল। আচ্ছা যাই হোক, তো ধরেন লিজা যিনি আছেন, আপনি আছেন, পাশাপাশি হচ্ছে আমি আরেকজনকে ডেকে নিই, ধরেন আব্দুল্লাহ আল মামুন ভাই আছেন, তারপরে জাবের পারভেজ যিনি আছেন, আপনি আছেন,
পিয়াস মাহমুদ ভাই আছেন, কেমন? ধরেন এই 4 জনকে নিয়ে নিছি। এখন এই 4 জনকে আমি একজনকে লালের দায়িত্ব, একজনকে কালার, একজনকে সাদার, আর একজনকে নীল ক্যাপের দায়িত্ব দিছি, যে ওইখানকার হিসাব 4 জনকে 4টা জায়গার দায়িত্ব দিছি। এই যে লাল ক্যাপ বানানো হয় একটা ফ্যাক্টরিতে বা একটা জায়গায়, তো এটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি সেন্টার। কালো ক্যাপ আবার আরেকটা জায়গায় বানায়, ওইটা হচ্ছে আরেকটা রেসপন্সিবিলিটি সেন্টার। সাদা আরেকটা, নীল আরেকটা। এখন তারা প্রত্যেকে তাদের নিজেদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো থেকে শুরু করে কস্টের হিসাব কিতাব সবাই রাখবে। এই যে তারা যে সিস্টেমের মাধ্যমে হিসাব কিতাব রাখতেছে, এটাকে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। তাহলে সেন্টার হচ্ছে যেটার দায়িত্বে তাদেরকে রাখা হয়েছে, আর অ্যাকাউন্টিং হচ্ছে ওই পদ্ধতি যেটার মাধ্যমে ওই সেন্টারের হিসাব রাখা হয়। ক্লিয়ার? এক কথায় আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি ওইটা সম্পূর্ণভাবে করছি। ওইটা করতেছেন যে হিসাব পদ্ধতির মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। আর যেই সেন্টারের দায়িত্ব, মানে যেই যেই জায়গার হিসাবের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ওইটাকে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি সেন্টার। তাহলে সেন্টারের হিসাব রাখা হয় রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর মাধ্যমে। বোঝা গেছে? জি। ক্লিয়ার? ওকে, এবার আসেন কন্ট্রোলেবল এন্ড আনকন্ট্রোলেবল কস্ট। কিছু খরচ আছে যেটাকে কিনা আপনি মানে ম্যানেজমেন্ট ডিসিশনের মাধ্যমে কন্ট্রোল করা যায়, আবার কিছু খরচ আছে যেগুলো ম্যানেজমেন্ট ডিসিশনের মাধ্যমে কন্ট্রোল করা যায় না। তো যেগুলাকে ম্যানেজমেন্ট ডিসিশনের মাধ্যমে কন্ট্রোল করা যায় না, এগুলাকে বলে আনকন্ট্রোলেবল কস্ট। আর যেগুলা ম্যানেজমেন্ট ডিসিশন করে কন্ট্রোল করতে পারে, এগুলাকে বলে কন্ট্রোলেবল কস্ট। ধরেন কোনো কারণে মার্কেটে ইনফ্লেশন দেখা দিচ্ছে, তাহলে জিনিসপত্রের দাম বাড়ি যাবো না? জি। বাড়ি যাবো। তো ওই মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ি গেছে, এটার পিছনে আপনার কোনো কন্ট্রোল আছে? আপনি কিছু করতে পারবেন? আমি যদি মার্কেটের কোনো ওনার বা কিছু হয় তাহলে করতে পারবো। মার্কেটের ওনার আবার কেমনে হয়? ধরেন আমি হচ্ছি নোবেল প্রফেশনাল পাবলিকেশনের ওনার, ঠিক আছে? ধরেন আমি নোবেল প্রফেশনাল পাবলিকেশনের ওনার। এখন কাগজের দাম বাড়ি গেছে, তো আমি কি কাগজের দাম কমাইতে পারবো? না। না। তো তাইলে তো তার মানে এটা হচ্ছে আমার কাছে আনকন্ট্রোলেবল কস্ট। কাগজের দাম কেন বাড়ছে? কারণ বাজারে এখন ইনফ্লেশন চলে। কেন ইনফ্লেশন চলে? কারণ হাজার হাজার কোটি টাকা আবার ছাপাইছে না? তো জি। ইনফ্লেশন কাকে বলে? মুদ্রাস্ফীতি। মানে যখন অর্থের পরিমাণ মার্কেটে বেড়ে যায়, তখন অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। তো অর্থের ক্রয় ক্ষমতা কমে গেলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তখন সেক্ষেত্রে ওই খরচের উপরে ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কি কোনো কারণে উঠানামা করাইতে পারবে না, এখানে তাদের কোনো হাত নাই। তাহলে এটা হচ্ছে আমার আনকন্ট্রোলেবল কস্ট। এখন ধরেন আমি দেখতেছি আমার প্রতিষ্ঠানে কোনো একটা জায়গায় খরচ বেশি হচ্ছে। আমার প্রতিষ্ঠানে ধরেন একটা রুম, ওই রুমের ভাড়া বেশি, ওইটা একটু প্রিমিয়াম লাক্সারিয়াস রুম। আমার মনে হইতেছে যে হুদাই এই রুম রেখে কোনো লাভ নাই, তাইলে আমি আর একটু কম দামি রুমে গেলে আমার কি খরচ আর একটু কম লাগবে না? জি। তাহলে ওইটা আমার কন্ট্রোলেবল কস্ট। তাহলে যেটা ম্যানেজমেন্ট ডিসিশন বা অ্যাকশনের মাধ্যমে ইনফ্লুয়েন্স করতে পারে খরচ বাড়ানো কমানোতে, সে যদি ধরেন ডিসিশন নিয়ে সে তার খরচকে কমাইতে পারে বা সে তার খরচকে বাড়াইতে পারে, তার ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট। আর যেটা তার ডিসিশনের উপরে মানে তার কোনো হাত নাই, এটা সম্পূর্ণ বাইরের পক্ষের হাত, তো তখন সেক্ষেত্রে এটাকে বলা আনকন্ট্রোলেবল কস্ট। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। ভাই এটা কি অ্যাকাউন্টিং এর যদি আমি হিসাব করি, যেমন ম্যানেজ ম্যানেজ কোনো অফিসের ক্ষেত্রে ম্যানেজার যদি ওভার ডিউটি বা জবের ক্ষেত্রে যেমন ওভার ডিউটি হয়, এটা তো খরচটা বাড়ে কমে, তখন তো এটা আমরা কন্ট্রোলেবল করতে পারবো, তাই না? হ্যাঁ, আপনি যদি সে ওভার ডিউটি, আপনি বলবেন যে তুমি ওভার ডিউটি করবে না, ওভার ডিউটিতে আমরা দিতাম না, শেষ। সিম্পল, এটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটা জি। আনকন্ট্রোলেবল না। আর এখানে একজন মেসেজ দিছেন, উনি আবার দেখি বের হয়ে গেছেন। আচ্ছা বলেন। যেমন আমাদের হচ্ছে ট্যাক্স ক্লাস ট্যাক্স নিয়ে মেসেজ দিছিল, ইন্টারফেয়ারেন্স। একটু বলে দিই, যদিও আমি জানি না উনি আবার ঢুকছে কিনা। ট্যাক্স ক্লাস নিয়ে মেসেজ দেওয়া হয়েছে, আমাদের ট্যাক্স ক্লাসটা আজকে হচ্ছে না। যিনি ট্যাক্স ক্লাস নিবেন উনি একটু কক্সবাজার গেছিলেন, এসে মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে গেছেন। তো রুটিন অনুসারে আজকে ট্যাক্স ক্লাস হওয়ার কথা কিন্তু হচ্ছে না, বুধবারে ট্যাক্স ক্লাসটা হবে রাত 11টায়। থ্যাংক ইউ। বলেন ভাই। আর হচ্ছে আনকন্ট্রোলেবল কি ওইটা আমরা এই যে ট্যাক্স ইন্টারনেট এই বিলগুলো ধরতে পারি, ট্যাক্স ইন্টারেস্ট। কোনটা?
যেমন ট্যাক্স বিলটা, এটা হচ্ছে আমাদের তো কন্ট্রোলের মধ্যে না। না 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 না, ট্যাক্স স্কিমের বিষয়টা না। একটা কথা মনে রাখবেন, ট্যাক্স রিলেটেড জিনিস এটার ভিতরে ঢুকাইয়েন না, কেমন? এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট ইনফরমেশন, হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন নেওয়ার জন্য। এগুলো হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ জিনিসপত্রের ইস্যু। এখানে এমআই যে পড়বেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সাবজেক্টটা, এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানের প্রোডাকশন রিলেটেড জিনিসের সাথে জড়িত হয়। না, আপনি ওইটা পুরো বলিনি বই যা ভাইয়া, আমি দেখবেন। ট্যাক্স বলি না, আমি বলেছি আনকন্ট্রোলেবল কস্ট তো আমার ট্যাক্স হতে পারে না, ইন্টারেস্ট হতে পারে, এটা বলেছি। না না, ইন্টারেস্ট হতে পারে না। কেন ইন্টারেস্ট হতে পারে না? ইন্টারেস্ট কিসের উপর ডিপেন্ড করে? আপনি যদি লোন বেশি নেন তাহলে আপনার ইন্টারেস্ট বেশি হবো। আপনি যদি লোন কম নেন তাহলে আপনার ইন্টারেস্ট কম হবো। তাহলে আপনি লোন কমাই নেন তাহলে তো ইন্টারেস্ট কম হইতেছে, তাই না? আচ্ছা, তার মানে এটাও কন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল মানে যেটা আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছেন না, মানে এটা আপনার হাতে নাই, সেটাই হচ্ছে আনকন্ট্রোলেবল কস্ট। এখানে হয়তো বা আনকন্ট্রোলেবল কস্টে কিছু উদাহরণ দিছে, এখানে ওই যে এটা শুধু ইনফ্লেশনেরটাই দিছে, আর কিছু দেয়নি। মানে আপনি জাস্ট চিন্তা করে দেখবেন যে যে জিনিসগুলাতে আপনার কোনো কারণে হাত নাই, আপনি চাইলেও কিছু করতে পারতেছেন না, হ্যাঁ, আপনি যাই করেন বা না করেন এই খরচ আপনার হইবেই হইব, ওইটাই হচ্ছে আনকন্ট্রোলেবল কস্ট, শেষ। আর যেটার উপর আপনার হাত আছে, আপনি এটাকে কমানো বা বাড়ানোর ক্ষমতা রাখেন, তখন সেটাই হচ্ছে কন্ট্রোলেবল কস্ট। বুঝছেন? জি। আপনি এবার কস্ট দিয়ে আপনি নিজে চিন্তা করে দেখবেন যে আমি কি এটা কোনোভাবে কমাইতে বা বাড়াইতে পারি। আমার যদি মনে হয় যে আমি, ধরেন কথা কথা, আপনার প্রতি মাসে যে খরচটা হয়, আপনার প্রত্যেকে, এখানে আমরা যতজন মানুষ আছি, এখানে যতজন এখন এই মুহূর্তে ক্লাসে আছি, সবার প্রতি মাসে কোনো একটা খরচ আছে না? জি, এটা কি কন্ট্রোলেবল নাকি আনকন্ট্রোলেবল বলেন তো? কন্ট্রোলেবল। কন্ট্রোলেবল, কজ আপনি নিজেরে খিচাই ফেলেন, এটাই তো হয়ে গেল, তাই না? আপনি নিজেরে খিচাই ফেলেন, এটাই তো হয়ে গেল। এবার ধরেন আপনাকে প্রতি বছরে আইসিএবি তে একটা মেম্বারশিপ ফি দেয়া, মেম্বারশিপ না, ওই যে অ্যানুয়াল ফি দেওয়া লাগে না? জি, এটা কি আপনি কমাই দিতে পারবেন? সুযোগ আছে? এটা আনকন্ট্রোলেবল। ওইটা আনকন্ট্রোলেবল, কারণ এটা আপনারা দিতে হইব প্রতি বছরে একবার, ওইটাই দিতে হইব, তাই না? কিন্তু আপনার হাত খরচ যেটা প্রতি মাসে হয়, এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন, পারেন না? আপনি জি, একটু ধরেন জিনিসপত্র, ফেস পাউডার টাউডার কম দিলেন, বললেন যে আমি দিলামই না কিছু, শেষ, আমি পুরা পিওর ভেজিটেরিয়ান, কিচ্ছু দিব না, একদম পুরা ন্যাচারাল বিউটি, তাইলে আপনি কন্ট্রোল করতে পারেন না? পারেন, ঠিক কি না? জি, হ্যাঁ। এবার বুঝছি আমরা কন্ট্রোলেবল ভার্সেস জি, আনকন্ট্রোলেবল। বুঝতে পারছি ভাইয়া। হুম। এবার আসেন ইথিক্স, প্রফেশনাল সেপটিসিজম। এবার ইথিক্স, তো আমরা ওই যে মজা করে গত ক্লাসে একটা কথা বলছিলাম, তো ইথিক্স মানে কি? যে আমাদের যে জিনিসগুলা পালন করতে হবে, যেগুলো আমাদের প্রফেশনকে খারাপ করে না, যেটা মেনটেন করার মাধ্যমে আমাদের প্রফেশনের ভ্যালু আমরা ধরে রাখতে পারি, এটাই হচ্ছে ইথিক্স, শেষ। এখন এখানে কিছু জিনিসপত্র লিখছে ইন্ট্রোডাক্টরিতে, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট আর অফেন ইনভলভ ইন প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ ইনফরমেশন টু হেল্প ম্যানেজমেন্ট উইথ প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। তাহলে কস্ট অ্যাকাউন্টিং তিনটা ক্ষেত্রে হেল্প করে: প্ল্যানিং এর ক্ষেত্রে, কন্ট্রোলের ক্ষেত্রে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সাচ ইনফরমেশন মে ইনক্লুড ফরকাস্ট, এটার মধ্যে ফরকাস্টও থাকতে পারে, বাজেটও থাকতে পারে, ভ্যারিয়েন্স অ্যানালাইসিসও থাকতে পারে। ফরকাস্ট অ্যানালাইসিস মানে হচ্ছে আমি চিন্তা করতেছি যে আগামীতে আমার এই খরচগুলো আসতে পারে, তো এটা আমার ফরকাস্ট অ্যানালাইসিস। এবার বাজেট কি, সেটা অনুযায়ী আমি আগে থেকে কিছু জিনিসপত্র চিন্তা ভাবনা করছি যে আমার যদি খরচ এত টাকা হয়, আমি এটার জন্য এত টাকা করে আমার পকেটে রাখতে হবে, এগুলো আমার খরচ হবে, এটা হচ্ছে আমার বাজেট। এবার ফরকাস্টের, ধরেন বাজেটের সাথে যখন অ্যাকচুয়ালের পার্থক্য দেখা যায়, তখন সেটাকে কি বলে? ভ্যারিয়েন্স বলে। কি বলে? ভ্যারিয়েন্স। যে আমি চিন্তা করছি আমার খরচ হবে এত টাকা, কিন্তু হইয়া গেছে এত টাকা। চিন্তা করছি 500 টাকা খরচ হইব, আর হইয়া গেছে 600 টাকা, তাইলে এটাও ভ্যারিয়েন্স। আবার চিন্তা করছি 500 টাকা খরচ হইব, হইয়া গেছে 400 টাকা, এটাও ভ্যারিয়েন্স। এখন আপনাদেরকে উদ্দেশ্যে একটা কোশ্চেন করি, বলেন তো, একটা প্রতিষ্ঠানে বাজেটের মানে বাজেট করছেন আপনি যত, তাতে খরচ কম হইলে ভালো নাকি বেশি হইলে ভালো? কম হইলে। আচ্ছা, উত্তর যদি আমি একদম অ্যাকচুয়াল উত্তর দিই, তাইলে কোনোটাই ভালো না। উত্তর কি? কেন? আচ্ছা, এবার বলতেছি কেন। প্রথমত হচ্ছে, সবচাইতে বেটার হচ্ছে এক্স্যাক্টলি যা তা হইলে ভালো, বাজেট মানে আপনার একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর আদারওয়াইজ এর পরবর্তীতে আপনি যদি বলেন আদারওয়াইজ কি, আদারওয়াইজ কম হইলে ভালো। কেন? কারণ আপনার যদি, ধরেন আপনি বাজেট করে রেখেছেন 1 কোটি টাকা, কিন্তু খরচ হয়েছে আপনার 50 লাখ টাকা,
তার মানে আপনার বাজেট করার ওজন নাই, আপনি বাজেট করতে পারেন না। বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমি এটা তো ও কম বেশি হবেই, তাই না? না না, কম বেশি তো হয়। তো এটার জন্য কি হয়, যারা বাজেটের দায়িত্বে থাকে, আমি কি বললাম, আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনটা একদম পুরো প্রতিষ্ঠানিক, মানে প্রতিষ্ঠান নির্ভর। আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন একটা বোরিং সাবজেক্ট অনেকের কাছে কেন মনে হয়, যে এটা কিন্তু অ্যাকাউন্টস এর সাথে মিল নাই। এটার কোনো মিল আছে? না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সাথে ম্যানেজমেন্ট ইনফরমেশনের কোনো মিল আছে? কোনো মিল নেই। এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারনাল ডিসিশন রিলেটেড জিনিসপত্র। এখন ধরেন আমি একটা কোম্পানি আমি চালাই, ওই কোম্পানিতে একজনকে বাজেটের দায়িত্ব দিছি, সে বাজেট করছে, সে দেখলো যে কি, মানে সে বাজেট করছে 1 কোটি টাকা, পরবর্তী দেখা গেল খরচ হয়েছে 50 লাখ টাকা। এবার সে যখন পরের বার বাজেট করবে, আমি কি চিন্তা করবো, এর অর্ধেক খরচ হবো, তাই না? আমার জি। মাথায় এটা চলে আসবে না? কারণ আমার তার বাজেটের প্রতি একটা কি বলবো নেগেটিভ ইম্প্যাক্ট আমার ব্রেনে চলে আসবে, যে সে ঠিক মতো বাজেট করতে পারে না। বুঝতে পারছেন? আবার যদি তার বাজেট থেকে বেশি হয়ে যায়, তাইলে আমি চিন্তা করবো তাও সে ঠিক মতো বাজেট করতে পারে না। তাইলে আমি অ্যাজ এ ওনার আমি চিন্তা করবো যে বাজেটের সাথে যদি অ্যাকচুয়ালের একদম খাপের খাপ মিলে যায়, তার মানে তার বাজেট একদম পারফেক্ট হয়। আর যদি তার যদি কম লাগে, তাইলেও তার বাজেট ওইভাবে পারফেক্ট হয় না, বা কম লাগলে এটা প্রতিষ্ঠানের জন্য তাও ভালো। কিন্তু যদি বেশি হয় তাহলে তো মোটেই ভালো না। আমরা কি বুঝাইতে পারছি বিষয়টা? বুঝতে পারছি ভাইয়া, এখানে একটা কথা ছিল, তাহলে কি আমরা প্রফেশনাল স্কিপটিজম মানে মানে এটা কি মতামত বুঝতেছি না, মানে আসলে বুঝিনি। প্রফেশনাল স্কিপটিজম এটার মানে প্রফেশনাল সেপ্টিসিজমের সাথে বাজেটের কোনো সম্পর্ক নাই। প্রফেশনাল সেপ্টিসিজমের সাথে অডিটের সম্পর্ক আছে। এটা এটা আসলে কি? হচ্ছে যে বলেন। এটা কি, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, প্রফেশনাল সেপ্টিসিজমটা কি? হুম। স্ক্রিন ডাজ নট শো, স্ক্রিন দেখা যাচ্ছে না? সরি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা ভাইয়ারা কি আপনারা একটু বলেন তো। দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে একজনে না। মেসেজ দিছে যে স্ক্রিন ডাজ নট শো, এটা দিতে। আচ্ছা, তো এই কারণে বলতেছি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি একটু কষ্ট করে রিজয়েন করেন। এবার আসেন আমরা ক্লাসে আসি। প্রফেশনাল সেপ্টিসিজম মানে হচ্ছে, বা স্কেপটিসিজম, এখানে দুই ভাবে লেখা যায়, SKEP দিয়ে SCEP দিয়ে, দুইটাই শুদ্ধ, একটা ব্রিটিশ একটা আমেরিকান। এখন এটা দাদা, মানে কি বলেন? বাজেট কম বেশি হলে এটার কোনো নাম আছে? বাজেট কম, এটার একটা নাম হয়, আর না বেশি। না, বাজেট যদি কম হয় তাহলে তো সেফ, বাজেট বেশি হলে পুরাই আনসেফ। কিন্তু বাজেট যদি ঠিকঠাক মিলে যায়, বাজেট আর অ্যাকচুয়াল যদি ঠিকঠাক মিলে যায়, তার মানে সে পারফেক্ট বাজেট করতে জানে। বুঝছেন আপনি? এটার কোনো নাম হয় না, না দাদা? যেমন কোনো একটা নাম দেয়, বাজেট কম খরচ হয়েছে, এইটার নাম বলে। বুঝি নাই ভাই, আবার বলেন। মনে করেন বাজেট করছি 10 লাখ টাকা, কিন্তু হুম খরচ হয়েছে 9 লাখ টাকা। এই জাতীয় হুম খরচ বা বাজেটের জন্য কি কোনো নাম হয়? এটা কি এই ধরনের বাজেট, লোয়ার বাজেট বা নর্মাল বাজেট, কিছু হয় কি নাম? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই ভাইয়া। এখানে যে বাজেট নিয়ে আলাপ হলো, দেখছি যে হ্যাঁ একটা বাজেট করলো 10 লাখ টাকা, কিন্তু হ্যাঁ। মাস শেষে বা ইয়ার এন্ডে দেখলাম যে আমার 9 লক্ষ টাকা খরচ হয়। এখন হুম 1 লাখ টাকা যে একটা গ্যাপ, এই 1 লক্ষ টাকার হুম। গ্যাপটাকে কোনো নামে সংজ্ঞায়িত করে কেউ? করা হ্যাঁ, যায় কি? ওইটাকেই তো ভ্যারিয়েন্স বলে। আর যদি মানে বেশি হয়ে যায়, ওইটাকে ভেরিয়েন্স বলে না? ওইটাকেও ভ্যারিয়েন্স বলে, হ্যাঁ। মানে বাজেটের সাথে অ্যাকচুয়ালের যদি পার্থক্য হয়ে যায়, ওইটাই ভ্যারিয়েন্স, শেষ। বুঝছেন? কম হোক কিংবা বেশি হোক, বাজেটের সাথে অ্যাকচুয়ালের পার্থক্যকেই ভ্যারিয়েন্স বলে। জি লিজা ভাইয়া, আপনি যেটা বলতেছিলেন একটু যদি আবার জিজ্ঞেস করতেন। আপনার কি প্রশ্ন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আপনি বলতেছিলেন প্রফেশনাল সেপ্টিসিজম মনে হয়, তাই না? জি। বা প্রফেশনাল স্কেপটিসিজম, এটা মানে হচ্ছে, ধরেন আপনি যখন কোথাও অডিট করতে যাইবেন, তখন আপনার মনের মধ্যে একটা খুঁতখুঁত রাখতে হবে যে হ্যাঁ, আমি যার অডিট করতে যাইতেছি তার ভিতরে কোনো না কোনো ভুল থাকতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রফেশনাল সেপ্টিসিজম। এবার সে যদি FCO হয়, ধরেন আপনার যার অডিট করতে গেছেন সে তো ম্যানেজমেন্টের অডিট আমরা অডিটরে করতে যাই, তাই না? ম্যানেজমেন্টে কে আছে? CFO আছে, তারপর যারা আছে, এক কথায় যারা ম্যানেজমেন্টে আছে, তারা তো আইসা আপনার সামনে বলবে হ্যাঁ বলেন কি অবস্থা, এমনি তেমনি। যেমন ধরেন আমি বলি, আমার একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কিন্তু ভাই বোম্বে সুইটস এর অডিট করছিলাম, হ্যাঁ। তো এখন বলাই যেতে পারে, কারণ বহুত আগের ঘটনা। তো আমাদের রাজীব কুমার সাহা FCA চিনেন? ICB তে অ্যাকাউন্টিং ক্লাস নেয়, চিনেন? না ভাইয়া। আচ্ছা, না চিনলে নাও চিনতে পারেন, চিনি সমস্যা নাই, চিনি, বাট আপনার চিনতেও পারেন। ভিডিও পাইছিলাম।
হ্যাঁ, রেকর্ডেড ভিডিওতে দেখছেন আশা করি। তো আমি কিন্তু তখন আমি ওইখানে কিছু জিনিস ফাইন্ড আউট করছি। এখন আমি যদি চিন্তা করতাম, এখনো আমার ওই অ্যাকাউন্টস রিলেটেড সব ইনফরমেশন আমার কাছে না, এখন মনে হয় নাই, কারণ ল্যাপটপ এটা হয়ে গেছে। যাই হোক, কি বিষয় ফাইন্ড আউট করছি এটা আমি এখন এখানে বলবো না বলে দুঃখিত, কারণ এটা বলা যাবে না, বাট আমি করছি। তো এই যে ধরেন আমাদের এখন আমি যদি চিন্তা করতাম, ওমা উনি তো আমার স্যার, আমি কি ওইখান থেকে বৈশা বৈশা ফাইন্ডিং বাইর করি, তাই না? এটা করা যাবে না। আপনার মাথায় থাকতে হবে যে না, উনি এফসিএ উনি এসিএ হয়েছে তো কি হয়েছে, আমি ওনার অডিট করতে গেছি, দ্যাট মিনস আমি এখানে ওনাকে ওনার জিনিসের ভিতর থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে কি কি ফাইন্ডিংস আমি পাই। এই যে আপনার মনের মধ্যে এই জিনিসটা যে এখানেও কিছু না কিছু থাকতে পারে, এটা কি এটাই হচ্ছে কোশ্চেন মাইন্ড প্রফেশনাল হতে পারে? সেফটি। কোশ্চেনাল মাইন্ড। হ্যাঁ, এটাই তো কোশ্চেনিং মাইন্ড। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। ওকে। এবার আসেন, এটা আমরা তো ধরো ভ্যারিয়েন্স কি এটাও বুঝছি, ফরকাস্ট কি বুঝছি, বাজেট কি বুঝছি, সবই বুঝছি না? আর কোনটা হইলে ভালো, তো আমরা বলছি যে বাজেটের অ্যাকচুয়াল যদি মিলি যায় তাহলে খুবই ভালো। এই হচ্ছে বিষয়, তার মানে সব দিক থেকে ঠিক আছে, যে সে প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট বাজেট করতে জানে, এটা হচ্ছে বিষয়। এবার আসেন, তো আমরা বলছি গাইডেন্স সংক্রান্ত বিষয়গুলা কোথায় দেওয়া আছে, ICW.com এ দেওয়া আছে, পাওয়া যাইব শেষ। এবার এখানে কিছু বিষয় বলা আছে। হ্যাঁ, আপনাদের মনে হয় ICAB.com বা ICB কোড অফ ইথিক্স এরকম কিছু লেখা আছে না? কি লেখা আছে? এটা তো ICW এর বই, তাই এটা লেখা। আপনাদেরটাতে কি লেখা? দাদা ফোরকাস্টটা আরেকবার বলা যাবে? কত এটা কত ভুলে গেছি। পয়েন্ট ভাইয়া, এটা কত পয়েন্ট? এটা হচ্ছে 6.2.1। ফরকাস্ট মানে আর হচ্ছে অনুমান এটা করা, হচ্ছে অনুমান। আইসিএবি ইথিক্যাল গাইডেন্স ফর অ্যাকাউন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ICB ইথিক্যাল গাইডেন্স ফর অ্যাকাউন্টেন্ট, ওকে, এখানে লেখা আছে। আর আরেকজন জিজ্ঞেস করছে ফরকাস্ট মানে কি? ফরকাস্ট মানে হচ্ছে অনুমান, যে আমি অনুমান করতেছি আমার এরকম হইতে পারে, ফরকাস্টের আলোকে আমি বাজেট বানাবো, বুঝছেন? কারণ আমি কক্সবাজার ঘুরতে যাবো 28 তারিখ, কথার কথা। হ্যাঁ, তো আমি 28 তারিখ যদি কক্সবাজার ঘুরতে যাই, তাহলে এই যে আমি চিন্তা করতেছি যে আমি এবার গেলে সি ভিউ দেখা যায় ওই রকম টাইপের একটা হোটেলে উঠবো, গাড়ি টাড়ি রাখা যায় এরকম টাইপের একটা বিষয় থাকবো। তো এগুলো আমি চিন্তা করতেছি। তাইলে এটা হচ্ছে আমার ফরকাস্ট, খরচ কত হইতে পারে, এমন 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 খরচ হইতে পারবে, এটা অনুযায়ী আমি আমার টাকাটারে ফিক্স করছি যে আমার এত এত খরচ হবে, আমার পকেটে এত থাকতে হবে, এটা হচ্ছে আমার বাজেট। এবার এখানে যাওয়ার পরে আমি যখন খরচ করব, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হবে। ওই অ্যাকচুয়ালের সাথে আমার বাজেটের যদি পার্থক্য হয়, সেটাই হবে ভ্যারিয়েন্স। বোঝা গেছে? তাহলে জি স্যার। ফরকাস্ট, বাজেট, ভ্যারিয়েন্স সব বুঝছি তো না? তাহলে প্রথম স্টেজে ফরকাস্ট করি, তার আলোকে বাজেট করি, এবার অ্যাকচুয়াল হইলে সেটার সাথে বাজেটের ভ্যারিয়েন্স করি, বুঝছেন? জি দাদা বুঝছি। হুম, এই তো 10 মিনিট। ট্যাক্স ক্লাস কবে ওকে, নিতে পারেন ভাইয়া? বুধবারে ট্যাক্স ক্লাস নিব, বুধবারে। মানে দাদা নিবেন আর কি ট্যাক্স ক্লাস, যিনি নিবেন, আমি নিব না ট্যাক্স ক্লাস, প্রথম থেকেই উনি নিবেন। তো আমি জয়েন হতে পারবো? হ্যাঁ পারবেন, কেন পারবেন না? আচ্ছা দাদা, এবার মনে করেন অতীতে আমি যদি কোনো ভুল খুঁজে পাই বা কোনো একটা ফল্ট করি, তো এরা যেহেতু আমার থেকে মানে মোটামুটি ভালোই উপরের লেভেলে আছে, এরা ইচ্ছা করলে আমার সাথে ঝামেলা করতে পারবে না ভবিষ্যতে? মানে আপনি যদি বলতেছেন ক্লায়েন্টে গেছেন, ওনারা উপরের লেভেলে আছে, আপনি ভুল খুঁজে বাইর করেন, আপনি ওরা ঝামেলা করবে কিনা এটা জিজ্ঞেস করছেন? জি জি, এরকমই। আপনি তো ভুল খুঁজে বাইর করে রেফারেন্স দিবেন এক। এখন আপনি যদি বলেন, আমি যদি বলি, ধরুন আমি আমার কথা বলি, সবার কথা বাদ দেন, আমি যদি আমার কথা বলি যে আমি এখন বসে বসে এখনো PLA থেকে একাডেমি করাইতেছি, এখন এখানে তো অনেকেই একাডেমি আছে না? আপনারাও তো দেখেন, 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা সব আছে। আমার কোর্স ফি কত? 5,000 টাকা। 5,000 টাকা বা 4,000 টাকা, যাই হোক, একসাথে দিলে তো 4,000। তো ধরেন ধরলাম আমি 4,000, 5,000 ধরলাম না, ধরেন 4,000 টাকা। তো এখন আমি যদি চিন্তা করি, ওনারা তো আমার থেকে সব সিনিয়র, আমার লগে ঝামেলা করতে পারে, এটা আমি চিন্তা করতেছি। আপনার ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক থাকলে কেন আপনার সাথে ঝামেলা করবে? আর ঝামেলা করার একটা ভ্যালিড রিজন লাগবে, বুঝতে পারছেন? যে আপনার সাথে যদি কারো ঝামেলা করতে হয়, এটার একটা ভ্যালিড রিজন লাগবে। এখন আপনি যদি কোনো কিছু ভুল না, আপনি যদি সেটাই গিয়ে জোর গলায় বলেন এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তাইলে আপনার সাথে ঝামেলা করতে পারে। আপনি যদি মানে ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং রেফারেন্স নিয়ে আপনি যদি আসেন, তাহলে আপনার সাথে কেমনে ঝামেলা করবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? জি। বিজয় নামে যিনি, উনি মনে হয় জিজ্ঞেস করছেন। আচ্ছা, ক্লিয়ার, ওকে। এবার দেখেন, আমরা এবার পড়বো কি, আমাদের যে কোড অফ ইথিক্স গুলা কি আছে, ইন্টেগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার।
এখানে ভিতরে আপনারা পড়ে নিয়েন, বাট আমি এটাকে সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে খুব মন দিয়ে শুনবেন। ইন্টেগ্রিটি মানে কি? ইন্টেগ্রিটি মানে হচ্ছে আপনাকে অনেস্ট এবং স্ট্রেইট ফরওয়ার্ড হতে হবে। অনেস্ট এবং কি স্ট্রেইট ফরওয়ার্ড হতে হবে অবশ্যই। এটাই হচ্ছে ইন্টেগ্রিটি। শেষ। যা বলবেন সত্য বলবেন, সরাসরি বলবেন। অবজেক্টিভিটি, অবজেক্টিভিটিতে কি এখানে তিনটা জিনিস থাকতে পারবে না। 10 মিনিট বা 15 মিনিট। অবজেক্টিভিটিতে কি নিয়ে ফেলেন? অবজেক্টিভিটিতে কি অ্যাক্টিভিটি, ইনফ্লুয়েন্স আর বায়াস। আমার মানে এই তিনটা জিনিস থাকতে পারবে না। এই তিনটা জিনিস থাকতে পারবে না। কোনটা কোনটা? বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আনডু ইনফ্লুয়েন্স। কি কি? বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আনডু ইনফ্লুয়েন্স, এই তিনটা জিনিস থাকতে পারবে না। এই তিনটা জিনিস না থাকলে তখন সেটাকে বলে কি? অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি। এবার বায়াস কাকে বলে? ধরেন উদাহরণ দিয়ে বলতেছি, দেখেন। ধরেন আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখন আমি গেলাম আপনার প্রতিষ্ঠানে অডিট করতে। কার প্রতিষ্ঠানে? ধরেন লিজা, যিনি কথা বলতেছেন। তো আমি যদি ওনার প্রতিষ্ঠানে অডিট করতে যাই, এখন উনি বলবে যে দাদা আমি আপনার পূর্ব পরিচিত না, আপনার কাছে তো 8 নাম্বার ব্যাচে পড়ছিলাম, মনে আছে? এই দাদা আপনি বুঝি এটা এটা ছেড়ে দেন, এটা টুকটাক জিনিস, এগুলো ধরতে নেই। তো আমি ওনার সাথে, ওনার একটা আগে থেকে আমার সাথে এখানে পড়ছে, একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়েছে। আমি বললাম যে ঠিক আছে বাপু, আমি আপনাকে এটা ছেড়ে দিছি। তাইলে তার মানে কি? আমি বায়াস হয়ে গেলাম। তাইলে আমার অবজেক্টিভিটি আছে নাকি নাই? নাই। নাই। নাই নাই। ঠিক আছে। এবার আবার উনি আমারে বললো যে, এবার বলার পর আমি বলছি কি বলেন আপু, এভাবে কি ছেড়ে দেওয়া যায়? আপনি পড়ছেন, আমি টাকা নিছি, আপনি পড়ছেন, আপনি সার্ভিস পাইছেন, শেষ। এখন জিনিসকালের জিনিসের দাম বাড়তেছে, অনেক এক্সপেন্স আছে, তারপরে এই সে এগুলো এগুলো বলতেছি। তো উনি বলতেছে আচ্ছা দাদা ধরেন এই যে এই প্যাকেটটা নিয়ে যান, এটার ভিতরে কিছু জিনিসপাতি আছে। তো এখন আমি বলছি আরে কি বলে, যা এমনি বলে নাকি? তো এই কথা বলে আমি প্যাকেটটাকে সুন্দর করে আমার পকেটে ঢুকাইছি, আর কি সুন্দর করে ওনারা সাইন করে দিছি। এটা হচ্ছে কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আমার ইন্টারেস্ট হওয়ার কথা কি ছিল? শেয়ার হোল্ডারদেরকে সঠিক তথ্য দেয়া। আমি সেটা না করে আমি কি করছি? আমি ওনার থেকে টাকা খেয়ে শেয়ার হোল্ডারদেরকে জানাইছি যে এখানে সব কিছু ঠিক আছে। তাইলে এটা কি ঠিক হইলো? তাইলে এটাতে কি আমার অবজেক্টিভিটি আছে নাকি নাই? নাই। নাই। এবার ধরেন আনডিউ ইনফ্লুয়েন্স। এবার এখানে কি? ধরেন দুইটার একটা দিয়ে উনি আমার লগে পারে না, ভালো কথা। এবার উনি চিন্তা করছে একটা কাজ করি, আমি গিয়ে নোবেল ভাইয়ার আম্মুর কাছে যাই। আম্মুরে গিয়ে বলবো আরে আমি তো আপনার মেয়ের মতো, আর নোবেল ভাই তো আমার ভাইয়ের মতো। এই যে দেখেন না এখানে অল্প একটু হয়েছে, উনি কি করতেছে, উনি আমার এটা ছাড়তেছে না, উনি বলতেছে এখানে বলবে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাই, এই সেই। উনি এসে আমার আম্মুরে ম্যানেজ করতেছে, আইসা একবেলা রান্না বাটিও করে দিব ভাবতেছে, যে যদি কোনো কারণে ওইখানে আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিয়ে দিই। হ্যাঁ। কিংবা দেখা গেছে এটা হইতে পারে, আবারও হইতে পারে যে উনি আমাকে ভীতি প্রদর্শন করতেছে, নোবেল ভাই আপনার না বিএমডাব্লিউ একটা আছে, ওইটার গাড়ির নাম্বার এটা না, আপনি না এই রাস্তা দিয়ে যাইবেন। হুমকিটাও তো আচ্ছা যাবে থাক, না? হ্যাঁ, হুমকি। এই তো হুমকি তো বললাম যে আমার বিএমডাব্লিউ আছে, আপনি বলতেছেন আপনি না এই রাস্তা দিয়ে যাবেন, গাড়ির নাম্বার এটা না। এই যে এই কথাগুলো বলার মাধ্যমে আপনি কিন্তু আমার কি করতেছেন? একটু ভয় দেখাইতেছেন। তো আপনি আমার মাকে দিয়ে প্ররোচনা করেন, কিংবা আপনি আমাকে ভয় দেখানোর মাধ্যমে যদি কোনো কিছু করায় আনেন, তাইলে আমার কি অবজেক্টিভিটি আছে নাকি নাই? নাই। নাই। তার মানে ওই যে একজন আমারে বলছেন না যে দাদা যদি এফসি এর আমার কোনো ক্ষতি করে, এটা চিন্তা করে আপনি যদি ভুল না বাইর করেন, তাইলে আপনার অবজেক্টিভিটি আছে নাই। নাকি নাই? নাই। 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 বুঝছেন এবার? যিনি কোশ্চেন করছিল উনি আছে ভিতরে? আচ্ছা, উনিও মনে হয় নাই। দেখেন এরপরে কি হলো? প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। এটা মানে কি? আমার প্রতি সময় রুলস এন্ড রেগুলেশন আপডেট আসে না? আমরা বলতেছি না যে আগে যেগুলো ছিল এগুলাকে আইএস বলতো, পরে যেগুলো আসছে এগুলাকে আইএফআরএস বলে। কোম্পানিজ অ্যাক্টের মাঝে মাঝে চেঞ্জ আসে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সার্কুলার আসে। তো এই যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসে, এগুলো সম্পর্কে আমি অবগত। এবং আমি আমার যারা ক্লায়েন্ট তাদেরকে আপডেটেড নিউজ যদি দেই, সেটা হচ্ছে আমার প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। আর আমি যদি সেটার সাথে আপডেটেড না হয়ে পুরাইনা জিনিস দিয়ে তাদেরকে সার্ভিস দেই, তখন সেক্ষেত্রে আমার প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার নাই। বোঝা গেছে? জি দাদা। ওকে। এখন আপনাদেরকে যদি হ্যাঁ, এটা জিজ্ঞেস আমি করা একটু হয়, মিস করছি, আবার বলবেন? মানে হচ্ছে আপনার
সময়ের সাথে যে আপডেট গুলা হচ্ছে সেগুলোর সাথে নিজেকে আপনি আপডেট করে ক্লায়েন্টকে সেই সেবা দিলে সেটাকে বলা হয় প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। মানে অ্যাপ্রোপ্রিয়েট নলেজ গ্যাদার করা, আপডেটেড অ্যাপ্রোপ্রিয়েট নলেজ গ্যাদার করা। আপডেটেড। ওকে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যদি যেটা ধরেন আপনি আগের লিস্ট ছিল আইএস 17, বর্তমানে হয়েছে আইএফআরএস 16। এখন আইএফআরএস 17ও তো কোনো না কোনো কারণে অ্যাপ্রোপ্রিয়েট কোন এক সময় ছিল, ছিল না? আজকে কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট? না। যখন আইএফআরএস 16 বের হয়ে গেছে তখন আর আইএস 17 সেটা আপডেটেড অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট না। তো ডিউ আপনাকে কেয়ারটা যদি বলতে কি বোঝাচ্ছে? ডিউ কেয়ার ওই যে ডিউ কেয়ার মানে হচ্ছে আপনাকে আমি সঠিক কম্পিটেন্স তো আমার নিজের এবং সেটা অনুযায়ী আপনারা ঠিক মতো দিচ্ছি, এটাই ডিউ কেয়ার। ওকে। ঠিক আছে, প্রফেশনাল কম্পিটেন্স তো আমার নিজের, এখন সেটা ধরুন আমি আপডেটেড নলেজ জানি কিন্তু আপনারা সার্ভিস দিতে পারতেছি না, তাহলে কি ডিউ কেয়ার হইলো? না। কম্পিটেন্স আছে, ডিউ কেয়ার তো নাই। এখন এবার আমি যদি বলি যে আপনাদের কি মনে হয় নোবেল স্যার কি প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার আছে নাকি নাই? আছে তো। আছে। আচ্ছা আছে, যাক তাহলে আপনারা আছে কইছেন। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এখন আমি যদি একজনের ইনফরমেশন আরেকজনের লিক করে দিই, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতে পারে যেটা লিক করা যাবে না, আমি যদি করে দিই তাহলে এটা কি হইলো? না। দ্যাট মিনস আমাকে একজনের ইনফরমেশন আরেকজনকে লিক করা যাবে না। একজন বারবার হাত তুলতেছেন নামাইতেছেন, কিছু জিজ্ঞেস করবেন? আমি কিন্তু ল্যাপটপের দিয়ে খুব একটা তাকাই না, মাঝে মাঝে তাকাই, আমি বেশিরভাগ সময় ফোনের দিকেই তাকাই। আচ্ছা, এবার আসেন কনফিডেন্সিয়ালিটি শেষ, এবার হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার। এখন ধরেন আপনি একজন এফসি এর ভুল ধরছেন, ও এফসি বললো এই আপনি কি আমার থেকে বেশি জানেন নাকি? ভুল ধরেন নাই মানে কোন একটা জিনিস এখানে ভুল ভুল বলা যাবে না, মানে ধরেন কোন একটা নন কমপ্লায়েন্স হয়েছে, আপনি সেটা খুঁজে বের করছেন, এখন আপনি জানাইলেন, তো ওইখান থেকে আপনাকে বলা হলো এই তুমি আমার ভুল ধরো, তুমি জানো আমি কে? এখন ধরেন আপনি যদি এবার ওনার সাথে যদি খেপে যান তাইলে হইব, আবার উনি আপনার সাথে খেপে যায় তাইলে হইব? না। আপনাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, তাই না? কি হইলো? জি ভাইয়া, জি। হ্যাঁ, প্রফেশনাল এই যে বিহেভিয়ার। এটাই হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার, কারণ আপনি সব জায়গায় সবকিছু মানে চিল্লা ফাল্লা করতে পারবেন না, আপনাকে খুব মৃদু ভাষায় আস্তে করে পোলাইটলি কথাটাকে প্রেজেন্ট করতে হবে। এটাই হচ্ছে কি প্রফেশনাল বিহেভিয়ার। ক্লিয়ার? এবং এটাকে আপনি শুধু আপনার অফিসে করবেন না বাসায়ও করবেন নাকি সব জায়গায় করবেন? সব জায়গায় করবেন, সব জায়গায় করবেন। আপনি প্রফেশনালে যেহেতু ঢুকিয়েছেন তার মানে আপনার প্রফেশনাল বিহেভিয়ার সব জায়গায় রাখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। শেষ। এরপরে এখানে আর কিছু নাই, এবার থ্রেট এন্ড সেফগার্ড। তো আমাদের কিছু সেফগার্ডের কথা বলা হয়েছে, এগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলস পড়বো, দেখি আর কি আছে। আরে ও আচ্ছা, আর অল্প একটু। এটা একটা কাজ করেন, এখানে একটা সুন্দর করে স্ক্রিনশট নেন। তো বলছে দ্য সিগনিফিকেন্স অফ সাচ থ্রেড ডিপেন্ডস অন ফ্যাক্টর সাচ এস দ্য সোর্স অফ দ্য প্রেশার, দ্য ডিগ্রি টু হুইচ দ্য ইনফরমেশন ইজ অর মে বি মিসলিডিং। তার মানে থ্রেড সেফগার্ড থ্রেডের এটা ডিপেন্ড করতেছে কোন জায়গা থেকে আপনাকে প্রেশার দিতেছে, এটার উপর থ্রেড আসতেছে। এখন বাংলাদেশে এরকম অনেক বড় বড় গ্রুপ আছে, তারা যদি আপনাদের থ্রেড দেয় পরের দিন আপনারা খুঁজেও পাওয়া যাবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে থ্রেড কতটা এটা ডিপেন্ড করতেছে কোন জায়গা থেকে থ্রেড দিতেছে তার উপর ভিত্তি করে, কোন জায়গা থেকে প্রেসার দিতেছে তার উপর ভিত্তি করে। তো এখন এক্ষেত্রে বিভিন্ন সেফগার্ডও আছে। তো সেফগার্ড গুলা কোথায় আছে? অডিট এন্ড অ্যাসুরেন্স বইয়ের লাস্টের দিকের কোন একটা চ্যাপ্টারে সেফগার্ড গুলা বলা আছে যে আপনার প্রথমে আপনি আপনার ফার্মে জানাবেন, এরপর আপনি পাইলে লিগ্যাল অ্যাডভাইস নিবেন, এরপর আপনি পাইলে আইসিবির জানাবেন, এরপরে নইলে আপনি ছাড়ি দিবেন, ভাই আমি এখানে চাকরি করবো না, আমি এখানে অডিট করবো না। বোঝা গেছে? আপনার যদি প্রপার সেফগার্ড না থাকে তাহলে আপনি করবেন না, ছাড়ি চলে আসেন। ক্লিয়ার? তো এখানে বলা হয়েছে হোয়ার নেসেসারি টু ইলিমিনেট দ্যাম অর রিডিউস দ্যাম টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল সাচ সেফগার্ড ইনক্লুড কনসাল্টিং উইথ সুপেরিয়র উইদিন দ্য এমপ্লয়িং অর্গানাইজেশন। মানে যে জায়গায় আপনার কাজ করতেছেন ওই জায়গায় আপনার সিনিয়রের সাথে প্রথমে কথাবার্তা বলবেন। সিনিয়রের সাথে কথাবার্তা বলে সিনিয়র যদি বলে যে ভাই আমি কিছু জানি না, তখন আপনি কি করবেন? অডিট কমিটির সাথে কথাবার্তা বলবেন। তো যদি অডিট কমিটির সাথে কথাবার্তা বলার পরে তারাও বলে যে ভাই এটা সম্পর্কে তো অনেকদিন ধরে দেখতেছি, কিছু করার নাই, এবার আপনি দোজ চার্জ উইথ গভর্নেন্স এর সাথে কথা বলবেন। যদি দেখেন যে তারাও সেম কথা বলতেছে তাহলে এবার আপনি আইসিবির সাথে কথা বলবেন। যদি দেখেন যে ভাই তারাও বলে যে ভাবুরে এরা তো অনেক বড়, মানে কি বলবো, ওই যে বড় মাছ বলে না রাঘব বোয়াল,
সো এগুলার সাথে পাঙ্গা নিতে নাই। তাহলে সব শেষে আপনি কি করবেন? জব ছেড়ে দিতে হবে, অডিট ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে, বা অডিট ছেড়ে, জব হলে জব ছাড়বেন, অডিট হলে অডিট ছাড়বেন, শেষ। বুঝা গেছে? জি। হ্যাঁ, তো এখানে বলছে হোয়ার ইট ইজ নট পসিবল টু রিডিউস দ্য থ্রেড টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস শুড রিফিউজ। তাইলে এই জিনিসটাকে রিফিউজ করে দিবেন, শেষ। ভাই আমার দরকার নাই ভাই, আমি যাই, আমি আসি, শেষ। এবার হচ্ছে প্রফেশনাল সেপটিসিজম, এটা আগেই বুঝাই ফেলছি, তাই না? এখন শুধু দাগায় নেন, শেষ। একটা স্ক্রিনশট নেন, দাগানোর দরকার নেই, পরে দাগান। এবার হচ্ছে সাস্টেনেবিলিটি, গভর্নেন্স, কর্পোরেট রেসপন্সিবিলিটি। সাস্টেনেবিলিটি মানে কি? সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আপনি আপনার ফিউচারকে ধ্বংস না করে প্রেজেন্টকে ঠিক রাখা, এটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। ফিউচারকে ধ্বংস না করে প্রেজেন্টকে ঠিক রাখা মানে, আপনি ধরেন আমি যদি বলি যে আসেন আসেন আসেন, আমাদের এখানে পড়লেই পাস, পড়লেই পাস, পড়লেই পাস, এই কথা যদি আমি বলি, এখন যদি এই ব্যাচে এই যে কলগুলো রেকর্ড হচ্ছে না, মানে আপনাদের এই ভিডিও লাইভ হচ্ছে না, বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে না, হচ্ছে। এখন ধরেন আমি যদি বলি আমাদের এখানে পড়লেই পাস, পড়লেই পাস, আসেন আসেন আসেন, লন লন লন, কিরে কিরে, ওই যে রিসেন্টলি একটা এটা ভাইরাল হয়েছে না, কিরে পাস পাস পাস, কিরে পাস, মানে এইভাবে করে একই তো আপনাদেরকে বুঝতেছি না। এই মধু না ভাই, মধু না? মধু মধু, এই যে এটা দিয়ে বলতেছি আর কি। আমি বলতেছি আমি যদি আপনাকে বলি যে আমাদের এখানে পড়লেই পাস, যদি আমি এটা বলি, ঠিক আছে, তা এখন এই কথা বলে যদি আপনারে ঢুকাই, আপনি যদি কোনো, এখানে কি সবাই পাস করে? না। বলেন, করে না। সিম্পল কথা ভাই, সবাই 100তে 100 জন পাস করবো না। কারণ আমি যদি বলি পড়লেই পাস, আপনি শুধু ঢুকেন, ঢুকলেই পাস, যদি এই কথা আমি বলি, তাহলে এর পরের বার এটা কি সাস্টেনেবল হবে? কারণ অনেকেই তো আছে পাস করবে না, তারা গিয়ে গিয়ে বলবে না যে ভাই কইছে পড়লেই পাস, কই আমি তো পাস করিনি, তাই না? আমি তো পাস করি নাই, পাবলিকও তো থাকবো, থাকবো না? তো ওটা এখন, নিজে করতে হবে। না না, ওইটা তো আমি বুঝছি, নিজে পড়তে হবে। এখন আমি যদি আমার প্রতিষ্ঠানের একবারে টার্ন ওভার বেশি করার স্বার্থে মিথ্যা ইনফরমেশন দিয়ে মানুষজনকে ঢুকাইয়া টাকা পয়সা কামাই, এর পরের বার যদি ওরা পাস না করে, পুরা একাডেমি ডাউন হয়ে যাবো না? যাবো? আপনারা খুঁজতে থাকবে, হ্যাঁ, আপনারা খুঁজতে থাকবে। আচ্ছা, আমার খুঁজতে থাকবে, ওকে, আমার এমনিই মানুষজন খুঁজে। আচ্ছা দেখেন, এবার হচ্ছে যে কোথায় ছিলাম যেন? হ্যাঁ, সাস্টেনেবিলিটি। 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 তার মানে সাস্টেনেবিলিটি মানে হচ্ছে ফিউচারকে ধ্বংস না করে প্রেজেন্টের মানে সর্বোচ্চ ইউটিলাইজেশন করা, এটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। কেমন? তো আমি যদি এ কথা বলি যে আপনারা আমাকে যদি ঠিকঠাক মতো আমার কথাগুলো ফলো করেন, নিজেরা ট্রাই করেন ভালো করে, আর সৃষ্টিকর্তা কিভাবে যদি পরীক্ষা হলে দিয়ে আসতে পারেন, তাহলে সৃষ্টিকর্তা কিভাবে আপনারা পাস করবেন। আমার কথা হচ্ছে এটা। তাহলে এটার কারণে আমাদের সাস্টেনেবিলিটিটা থাকবে। কিন্তু আমি যদি এ কথা বলি যে পড়লেই পাস, পড়লেই পাস, তাহলে একটা সময় পরে যারা পাস করবে না তাদের মাধ্যমে আমার এখানে সাস্টেনেবিলিটি থাকবে না, কারণ তারা বলবে যে ভাইয়া বলছে পড়লেই পাস, কই আমি তো পড়ছি, পাস তো করিনি। বোঝা গেছে? জি। তার মানে সাস্টেনেবিলিটি মিন্স ফিউচারকে ধ্বংস না করে প্রেজেন্টকে ঠিক রাখা। ঠিক আছে, অর্থাৎ আমি আমার প্রেজেন্টের সর্বোচ্চটা তুলতে হবে, সেটা ফিউচারকে ধ্বংস না করে, এটাই হচ্ছে সাস্টেনেবিলিটি, শেষ। এবার কর্পোরেট রেসপন্সিবিলিটি ইনক্লুড, এবার এই সাস্টেনেবিলিটিটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যে অ্যাকশন, অ্যাক্টিভিটিস, অব্লিগেশন, এগুলো আমরা নির্ধারণ করি বা করি, ওইটা হচ্ছে আমার কর্পোরেট রেসপন্সিবিলিটি। গভর্নেন্স রেফার্স, এবার গভর্নেন্স মানে হচ্ছে কি আমার প্রতিষ্ঠানটা কিভাবে চলবে। হ্যাঁ, যে আমি এভাবে চলবে, রাতের বেলা ক্লাস হবে, দিনের বেলা ক্লাস হবে, আমরা গুগল মিটে ক্লাস করাবো, এগুলো আমরা ডিসাইড করতেছি, আমি ডিসাইড করতেছি। তা আমার প্রতিষ্ঠান কিভাবে চলবে বা চলবে না, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের গভর্নেন্স। বোঝা গেছে? জি। কথা বলতেছে, হ্যাঁ। কর্পোরেট এরপর জি দাদা। রেসপন্সিবিলিটি আর একটু বলেন ভাইয়া, কর্পোরেট কর্পোরেট রেসপন্সিবিলিটি হচ্ছে আমার সাস্টেনেবিলিটিটাকে টিকিয়ে রাখার জন্য আমি যে সকল স্টেপ গুলা নিব, এগুলাই আমার কর্পোরেট রেসপন্সিবিলিটি। আচ্ছা। বোঝা গেছে? আচ্ছা, এবার গভর্নেন্স হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানকে নর্মালি যেভাবে চালাবো, এটা আমি ডিসাইড করব না, যে জি। কে কোনটা ক্লাস করবে, কখন কি নিবে, কয়টা বাজে ক্লাস হলে বেটার হয়, কিভাবে করে ক্লাস করতে হবে, কেমনে রেকর্ড থাকবে বা থাকবে না, এই জিনিসগুলো আমরা ডিসাইড করতেছি, এটা হচ্ছে আমাদের গভর্নেন্স। আর ইএসজি কি? ইএসজি হচ্ছে যে এনভায়রনমেন্ট সোশ্যাল গভর্নেন্স, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া যেটা কিনা মেজার করা হয় মানে সাস্টেনেবিলিটিটাকে মেজার করার জন্য এবং রিপোর্ট করার জন্য। বুঝছেন? তাহলে এটা তিনটা জিনিসের উপর ভিত্তি করে হয়, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, একটা হচ্ছে সোশ্যাল, একটা হচ্ছে গভর্নেন্স। ক্লিয়ার?
এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশ সংক্রান্ত, সোশ্যাল মানে সমাজ সংক্রান্ত, গভর্নেন্স মানে নীতি নির্ধারণ বা ওই প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা হবে সেটা সংক্রান্ত। ক্লিয়ার? জি। ওকে, এবার যা আছে এগুলা অলরেডি আমি পড়ে ফেলছি, এখন জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নেন, কারণ আমি উপরেই তাই ওইভাবে করে পড়াই ফেলছি। দাগাইছেন? জি। ওকে, এরপর হচ্ছে যে এখানে এখানে দেখেন ভাইয়া এই সোশ্যাল, যে কয়েকটা কথা বলতেছে যে যেগুলো আপনি নিচে দেওয়া আছে যে ইনক্রিজিং এক্সট্রিমস অফ পভার্টি অ্যান্ড ওয়েলথ। হ্যাঁ মানে হচ্ছে আমার সাস্টেনেবিলিটিটাকে বাড়াইতে হইলে, সাস্টেনেবিলিটি ইজ নট লিমিটেড টু এনভায়রনমেন্ট, এটা শুধু এনভায়রনমেন্টের সাথে লিমিটেড না, এটা আরো কিছু বিষয়ের সাথে রিলেটেড। তো যেগুলোর সাথে আরো আছে সাস্টেনেবিলিটির সাথে, এগুলো হচ্ছে নিচের এগুলা, ঠিক আছে? এগুলোকে আমাকে বিবেচনা করতে হবে। ক্লিয়ার? মনে রাখা লাগবে? হ্যাঁ, এগুলা কি হুবহু মনে রাখা লাগবে, মানে যেটা লিখছে সেরকম করে মনে না রাখা না লাগবে? হুবহু মনে রাখা লাগবে না, অপশন দেখলে বুঝলেই হইব, হুবহু মনে রাখা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে তো বায়োডাইভার্সিটি লস মানে কি? যেটাতে পরিবেশগত দূষিত হয়, যেমন ধরেন ডায়নোসর বিলুপ্ত হয়ে গেছে এরকম। বিলিপ্ত কোনো কিছু? হ্যাঁ মানে পরিবেশের কোনো প্রাকৃতিক উপাদান যখন ধ্বংস হয়ে যায় তখনই সেটা বায়োডাইভার্সিটি লস বলে ওইটাকে। আর পরেরটা? এটা কি হচ্ছে তারপরে? এয়ার এবং ওয়াটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাওয়া আর কি। আচ্ছা। মানে এই জিনিসগুলোর উপরে আপনাকে কনসার্ন রাখতে হবে, উইচ ইনক্লুড কনসার্ন সাচ এজ, মানে এইগুলার মধ্যে আপনাকে বিবেচনায় রাখতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো যাতে ঠিকঠাক থাকে আর কি, ঠিক আছে? এই হ্যাঁ, বুঝতে পারছি। আর এরপরে এবার সোশ্যালের মধ্যে কি কি পড়ছে, এনভায়রনমেন্টে কি কি পড়ছে, ইকোনমিকে কি কি পড়ছে, শেষ। আর গভর্নেন্সে কি মানে পড়ছে, আর এখানে হচ্ছে আপনার ইস্যু গুলা দিছে, এগুলো হচ্ছে ইস্যু, এগুলো হচ্ছে কি ইস্যু। আর এই এক্সাম্পল, তো আপনার এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কোন ইস্যুর এক্সাম্পল, সোশ্যালের নাকি এনভায়রনমেন্টের নাকি ইকোনমিকের নাকি গভর্নেন্সের। বোঝা গেছে? জি। হ্যাঁ, তো এগুলো আপনাকে মনে রাখতে হবে, সেটা পড়লেই বুঝবেন, একদম ইজি। এটা কোনো টার্মই মানে টার্ম নাই যেটা আপনারে বলে উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। এবার হচ্ছে সাস্টেনেবিলিটি ভার্সেস ইএসজি। তো সাস্টেনেবিলিটি হচ্ছে যেটা কিনা আমার প্রতিষ্ঠানটাকে অনেক দিন যাবত টিকিয়ে রাখবে, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। আর ওইটাকে ঠিক রাখার জন্য আমার যা সেটাই হচ্ছে ইএসজি, মানে এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আমার সাস্টেনেবল হবে, শেষ। ক্লিয়ার? তার মানে ইএসজি যদি ঠিক থাকে তাইলে আমার প্রতিষ্ঠান হবে সাস্টেনেবল। বোঝা গেছে? জি। হ্যাঁ, এবার আসেন গ্লোবাল ইনিশিয়েটিভ টু প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবার সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করার জন্য সবাই যাতে এটাকে অ্যাবসর্ব করে, মেনে নেয়, ওইটার জন্য গ্লোবালি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এগুলাই হচ্ছে নিচের এগুলা। এই জিনিসগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, গ্লোবালি সাস্টেনেবিলিটিটাকে প্রচার করা হচ্ছে যে আপনারা সবাই সাস্টেনেবল হন, এই জিনিসগুলো পালন করুন, ডেভেলপ করা হচ্ছে। ঠিক আছে? শেষ। এই নিয়ে আমাদের আজকের আর কিছু নাই। হ্যাঁ, চ্যাপ্টার 1 এর এখানে সমাপ্তি হলো। তাহলে আমাদের চ্যাপ্টার 1 এর জন্য ক্লাস হয়েছে 2টা, প্রথম একটা ক্লাস হয়েছে আর আজকে একটা ক্লাস হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ যাবত ছিলেন। যারা যারা জয়েন হতে চান তারা হচ্ছে উপরে ম্যানেজমেন্ট ইনফরমেশনের পাশে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারেন। আচ্ছা দাদা, ভালো এমনি থাকবেন। এর স্টাডি প্ল্যান বলেন না, মানে কেমনে কেমনে পড়লে ভালো হবে? আচ্ছা, আমি আগে আজকের ক্লাসটা যেহেতু শেষ হয়েছে আমি এটাকে রেকর্ডটা বন্ধ করি আগে, কেমন? একটু জি। দাঁড়ান।